হোয়াট সিচুয়েশন, 57 জন অফিসার নাকি 71 মারা যায়। আর্মিদেরকে মেরে তিনি ক্ষমতায় আসলেন, আমাদের মুখ বন্ধ করে দিলেন, একের পর এক অফিসারদেরকে ফায়ার করা হলো, যারাই মুখ খুলছিল তাদের মেরে ফেলা হলো, অনেকগুলো কিলিং হয়েছে। আমি সেই কিলিং এর কথা আসছি। আমি আসলে স্যার চাকরি করবো না, সেটা করতে পারবো না, আমি কোনোদিন সিনিয়র হতে পারবো না, আর আমি কোনোদিন এই জিনিসগুলো মানতে পারবো না। স্যার আমাকে ছেড়ে দেন প্লিজ, আপনাকে রিকোয়েস্ট, আমাকে ছেড়ে দেন। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন আমরা আজকেও কথা বলবো বিডিআর বিদ্রোহের নামে যে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেই বিষয়টি নিয়ে, সেই ঘটনার সঙ্গে সেই ঘটনার আরেকজন প্রত্যক্ষদর্শী, ঘটনা তো না, ঘটনার পরবর্তী সময়ের যে ঘটনা প্রবাহ বা ঘটনার সময়কার যে ঘটনা প্রবাহ সেগুলোর প্রত্যক্ষদর্শী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শাহনাজ জাহান, যিনি সে সময়ে 18 ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের সাথে তিনি যুক্ত ছিলেন এবং সার্চ অ্যান্ড রেস্কিউ যে অপারেশনটি হয়েছিল সেই অপারেশনের একমাত্র মহিলা সেনা কর্মকর্তা হিসেবে তিনি যোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি এই ঘটনার প্রতিবাদেই সেনাবাহিনী থেকে চাকরি ছেড়ে দেন, অবসরে চলে যান এবং তিনি বেশ কিছু ঘটনার সাক্ষী, বেশ কিছু পর্যবেক্ষণ তার সাথে আমার ইতিমধ্যে যে কথাবার্তা হয়েছে তাতে বেরিয়ে এসেছে। তো আজকে আমার অতিথি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শাহনাজ জাহান। তিনি 52 বিএমএ লং কোর্সে অংশ নিয়েছিলেন। তিনি চাকরি করেছেন খুব অল্প সময়, 2003 থেকে 2009, কিন্তু এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। ক্যাপ্টেন শাহনাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর কনক সরোয়ার। তো আসলে আপনার কাছ থেকে আমি শুনতে চাই, কারণ আপনি জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকজন সঙ্গে আমি কথা বলছি। আমি বেশ আরো 3-4 বছর আগে থেকে অনেক রকমের কাজ করছি এই হত্যাকাণ্ডটি নিয়ে, অর্থাৎ সেনাবাহিনীর ওই যে ব্রাদার ইন আর্মস বা সেনাবাহিনীর মধ্যে যে মহব্বতের কথা বলা হয়, সেই মহব্বতের কিছু দেখছি না, বরঞ্চ দেখা যাচ্ছে আমরা যারা সিভিলিয়ান তারাই এই 57 জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড এবং এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি মাত্রায় আমরা অনেক বেশি কষ্টবোধ করি বা আমরা বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে। তো বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সাম্প্রতিক সময় মেজর সুমন বিস্তারিত বিবরণ দিয়েছেন। আপনিও ওই সময় ভেতরে ছিলেন এবং আপনার একটি বক্তব্য ওই সময় বেশ আলোচিত হচ্ছিল। আমি যদি একটু ওই প্রথমে যদি বক্তব্যটা শুনে আমাদের দর্শকদের সুবিধা হবে আপনাকে বুঝতে। দর্শক, সেই সময় ক্যাপ্টেন শাহনাজ একটি বক্তব্য দিয়েছিলেন। আমার ধারণা এই বক্তব্য দিয়ে তিনি যখন শুরু হলো, কোথায় ছিলেন, আপনারা কি শুনলেন, কিভাবে গেলেন, কি হলো, জাস্ট আমি আপনাদের কাছ থেকে শুনবো। আমার কাছ থেকে শোনা, হ্যাঁ, আমারও সেটাই উদ্দেশ্য, যে কারণে আসলে আসা। দুইটা ছোট্ট কারেকশন দিব কারণ ভাই, একটা হচ্ছে যে আর্মির ভিতরে মানুষের আসলে মহব্বত আছে, প্রচন্ড প্রচন্ড রকম আছে, প্রচন্ড মানুষ কেঁদেছেন, কিভাবে মানুষ কেঁদেছেন সেটা আমার নিজের দেখা। এখন পর্যন্ত তাদের বুকে ভার বোধ হয়, কিন্তু আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স, আইএসপিআর এর মুখেই কথা বলতে হয়। তো সেই জায়গায় আমিও একটু কথা বলি। কাঁদবে হচ্ছে সাধারণ মানুষ, আমার মতো মানুষরা। অস্ত্র হাতের মানুষরা কেন কাঁদবে? কথা বলেছি। এবং আপনি যদি দেখেন যে মেজর সুমনকে নিয়ে ইলেকট্রিক শক দিয়েছে তারা, মানে এইটাই বলছি আর কি, যে এই যে অধপতন, এই যে জায়গাটা, এটা কেন হচ্ছে রে ভাই? আমার 57 জন অফিসার মারা যাওয়ার পরে কনস্পিরেসিটা ক্লিয়ার, অলমোস্ট ক্লিয়ার। তারপরেও এরকম একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আমি কেন সমর্থন দিয়ে রাখবো 15 বছর? ফিউ পিপল, মানে এটা আসলে আমি একটু পরে আসছি, আমার রিসার্চ বলছে ফিউ পিপল, কারণ আমার কোর্সমেটদের সাথে এখনো কথা হয়, দেখা হয়, তাদের তো মানে পালসও জানি। হ্যাঁ, আমার মনে হয় না ফিউ, এবং এমনকি এখন পর্যন্ত পুরো জিনিসটা সবাই জানে না এখনো, কিন্তু পিলখানার হত্যাকাণ্ড নিয়ে তারা পড়ছে, শুনছে। এই কারণে আমার আশা যে মেজর সুমন স্যার যে কথাগুলো বললেন তাকে যোগ করার এবং সাপোর্ট করার মতন আমারও কিছু কথা আছে, সেই কথাগুলো আজকে আমার বলার সময় হয়েছে, সুযোগ হয়েছে, সেজন্য বলে আসি। 2009 থেকে এ পর্যন্ত ধরেন 10 বছর যদি ধরি, 9 থেকে কত, 10-14 বছর না, 9 থেকে 24, ধরেন 14 বা 13 বছর, 13 বছরে 26টা ব্যাচ কিন্তু আর্মিতে জয়েন করছে, বিএমএ তে। এই 26টা ব্যাচের কাছে অলমোস্ট এই ইতিহাস কিন্তু অজানা। এই 26টা ব্যাচ কিন্তু আপনাদের মতো ওই ফিলিংসটা তাদের কাজ করবে না, মানে তারা বুঝবেও না অনেক কিছু, যে কেন হয়েছিল, কি হয়েছিল। তো আপনি শুরু করেন, আমি আপনার কথা শুনি। ধন্যবাদ।
আসলে আমার আজকে মূলত আমি যে টপিক যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স, একদম আই উইটনেস। যেহেতু সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের আগে তো কেউই মানে আর্মি থেকে আমরা তো আর কেউ ভেতরে ঢুকতে পারিনি। রাজনৈতিক নেতারা অনেকেই ভেতরে ছিলেন শুনলাম মেজর সুমন স্যারের কাছে। কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা যখন আমি প্রথম ওই দিন মেজর সুমন স্যারের কথাগুলো শুনলাম, মনে ছিল যে নিজের চোখের সামনে প্রতিটা মুহূর্ত দেখতে পাচ্ছিলাম, এবং প্রতিটা কথাই সত্যি, এবং আমার এক্সপিরিয়েন্সের সাথে খাপে খাপ মিলে যাচ্ছে। প্লাস আমার যে বক্তব্য সেটা হয়তো বা কিছুটা অগমেন্ট করবে, পাশাপাশি আরো কিছু প্রশ্ন আমার মনে সবসময় ছিল। আমার আশা যে এই ধারাবাহিকতায় অন্য কোনো অফিসার এসে আরো কিছু ইনফরমেশন দিবেন এবং পূর্ণাঙ্গ একটা চিত্র আমরা দেখতে পাবো, যেটা আসলে তদন্ত কমিশনের দেওয়ার কথা ছিল, যেটা আমরা কখনোই হাতে পাইনি। হয়তো বা এখন আমরা সত্যটা জানতে পারবো, সেটাই আমাদের উদ্দেশ্য। সো যেদিন ঘটনাটা ঘটলো 24শে ফেব্রুয়ারি 2009, তখন আমি ঢাকা ক্যান্টনমেন্টে 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, তার আন্ডারে 18 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, সেখানকার স্টাফ অফিসার অ্যাডজুটেন্ট হিসেবে ছিলাম। তো সাধারণত জুনিয়র অফিসাররাই, ক্যাপ্টেন বা মেজরও অনেক সময় থাকেন, অ্যাডজুটেন্ট এই পদগুলো স্টাফ অফিসার এগুলো জুনিয়র অফিসাররা ইয়ে করে থাকেন। তো ওই দিনকার একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। তার আগ পর্যন্ত মানে কোনো ক্লু নাই আমাদের কাছে, অ্যাটলিস্ট সেনাবাহিনীর কাছে। আমি আমার ইউনিটের কথা বলতে পারি, উই হ্যাড নো ক্লু যে এরকম কিছু হতে যাচ্ছে বা হবে। তো সেদিন সকাল 8টার সময় আমরা তো প্রথমে আমাদের পিটি হয়, পিটি হওয়ার পরে হচ্ছে আমাদের একটা পিরিয়ড ব্রেক থাকে, তারপরে হচ্ছে 8টায় আমাদের অফিস শুরু হয়ে যায়। তো আমি যখন অফিসে বসেছি 8টার সময়, পরে মনে হলো যে আচ্ছা এটা হয়তো বা একটা কাকতালীয় ঘটনা, কিন্তু আমি পরে অন্যান্য ইউনিটেও খবর নিয়েছি, সবার ইউনিটেই সকালবেলা ডিজিএফআই দু একজন করে লোক বসেছিল। তাদের কাজ কি ছিল, যে তোমাদের কাজ কি, যে স্যার আমাদের উপর আদেশ হচ্ছে যে যদি ইউনিটের ভিতরে কি কার্যক্রম হচ্ছে এটা রিপোর্ট করা। কারণ সেটা পরে জেনেছি আর কি। তো যাই হোক, 9টার একটু পরে আমার মনে আছে যে আমার সিনিয়র অফিসার ছিলেন মেজর মাহবুব স্যার। মাহবুব স্যার খুব উত্তেজিত হয়ে আমাদের মাঝখানে যে একটা করিডোরের মতো আছে সিওর অফিস, ওইখানে মানে যে স্যার বিডিআর নাকি ফায়ার ওপেন হয়েছে এরকম বলছিলেন। কর্নেল মুজিব স্যার আমাকে ফোন দিচ্ছেন। মুজিব স্যারকে মনে হয় চিনতেন। ওনারা ফোন দিচ্ছেন, ওনারা বারবার জিজ্ঞেস করতেছেন তোমরা কখন আসবা, এরকম আর কি। আমরা বের হয়ে গেলাম সবাই, মানে কিছুক্ষণ ছুটাছুটি, তারপরে আমরা নিচে গেলাম। নিচে যে সবাই টেলিভিশন দেখছি আর কি। টেলিভিশন তখন দেখছে যে উত্তেজিত স্বরে বিভিন্ন গণমাধ্যম চারদিক থেকে বলছে ভেতরে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না, গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা শুনেছি যে মানে খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে আসলে, হ্যাঁ, গণমাধ্যমগুলো বলছিলেন যে আসলে আমরা শুনেছি যে এই সেনাবাহিনীর অত্যাচারে সবাই অতিষ্ঠ। মানে শেখানো বলির মতো আজকে মনে হয় যে এগুলি কি শেখানো ছিল। হ্যাঁ, মানে এতটা আসলে নিউট্রালি বলতে পারতেন, কিন্তু এমন ভাবে আর্মিকে উপস্থাপন করা হচ্ছিল যে ডাল ভাতে টাকা দ্বারা মেরে খেয়ে ফেলেছেন, কিছু ইয়ার এসে এমন করে কথা বলছিল। ওই দিন সাদা কি ভেতরে মারা গেলেন নাকি গেলেন না সেটা আমরা জানতে পারলাম না। তবে এটা মনে আছে যে মেজর মাহবুব স্যারের কাছে এক অফিসার ফোন দিয়েছেন, স্যারকে নাকি তখন অলরেডি গুলি করে একটা মানে ইয়েতে, ওই যে আপনার ম্যান হলে তারা অলরেডি ঢুকিয়ে দিয়েছে, কিন্তু উনি তখনো বেঁচে ছিলেন। উনি ভিতর থেকে কল দিয়েছেন, ভিতর থেকে, যে আমি কিন্তু এখনো বেঁচে আছি, ভিতরে আছি, তো তোমরা কি জানো যে কাউকে পাঠানো হচ্ছে কিনা। তখনও তার কিছুক্ষণ পরে উনি বলে স্যার আমরা তখন কোনো অর্ডার পাইনি, আমরা বুঝতেছি না আমরা কি করবো। তখনও উনি বেঁচে ছিলেন, তারপরে আর ওনার হদিশ পাওয়া যায়নি। পরে তো রাতের বেলা ওই যে কামরাঙ্গের চর দিয়ে ওনাদের বডিগুলো বের হলো, যেগুলো সকালবেলা গুলি করে ওনারা ম্যান হলে ইয়ে করলেন। আরেকটা জিনিস আমার মনে আছে, আমাদের সিও কমান্ডিং অফিসার আগের যিনি মেহেদি স্যার আবার 7 দিন আগেই, মানে ঘটনার জাস্ট এই 7 দিন আগে ওনার পোস্টিং হয় বিডিআর পিলখানা হেডকোয়ার্টার। স্যার কেমন কেমন করে ছুটে বের হয়ে এসেছেন। স্যার এসে আমাদের ইউনিটে আসলেন, হাঁপাচ্ছিলেন। উনি বললেন যে আমি একটু দেরি করেছিলাম, মানে আমি মানে হয় না অনেকের দেরি হয়ে যায়, অনেক অফিসারের মানে রেডি হতে ওনার দেরি হয়েছে। দেরি হয়ে উনি যখন মানে ইয়েতে উঠেছেন, জিপে উঠেছেন, তখন অলরেডি ফায়ার শুরু হয়েছে। তখন ওনার রানার বসে স্যার এদিকে মনে হয় কোনো সমস্যা হচ্ছে। উনি পেছনে অন্য একটা গেট ছিল যেটা নিউ মার্কেটের দিকে মনে হয় প্রবলি, উনি ওইটা দিয়ে খুব দ্রুত বের হওয়ার চেষ্টা, তখনও কিছু মানে জওয়ান হয়তো গেটটা লাগাচ্ছে, এরকম অবস্থায় উনি জিপটা নিয়ে চলে আসছেন। এবং ওনার মুখেও আমরা শুনলাম যে ভেতরে এই অবস্থা, সবাই অবাক হয়ে দেখছিলাম। তো সারাদিন আমরা এর মধ্যে কি একজন বলো যে এনডিটিভি দাও, তো এনডিটিভি দাও, কি নাকি শোনা যাচ্ছে এখানে নাকি আছে, হ্যাঁ আছে, গতকালকে নাকি রয়ের লোকেরা ইয়ে করেছে, মানে ওই কথা কিন্তু আমরা ইউনিটে অলরেডি এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। অনেকে বলছে কি বলেন স্যার, কোথা থেকে কিসের রয়ের কথাবার্তা আবার আসছে, ফালতু কথা, এরকম কথাবার্তা হচ্ছে।
তখন এনডিটিভিতে আমার মনে হচ্ছে, আমার স্পষ্ট মনে আছে, দুপুর 2টা বা 3টার দিকে ওরা অলরেডি দেখাচ্ছে যে শাকিল মারা গিয়েছেন। আমরা কোনো গণমাধ্যম, সেনাবাহিনীর ভিতরে কেউ আমরা সন্ধ্যা 6টার আগে জানতে পারিনি, কনফার্মেশন হয়নি, কিন্তু এনডিটিভি তো দেখাচ্ছে। এবং মানে অনেক কিছু লাইভ, মানে কতজন মারা গিয়েছেন, মানে বেশ কারেক্ট ইনফরমেশন এনডিটিভি দেখাচ্ছিল। কার মাথা থেকে আসলো সেটা আমার মনে নাই যে এনডিটিভি কেন অন করতে হবে। এন্ড দেন আমরা এনডিটিভি দেখলাম। সেদিন আর কি বোকার মতো আমরা বসে থাকলাম, আমাদের জন্য অর্ডার কি সবাইকে জিজ্ঞেস করছেন। এমআইএসটি থেকে বিভিন্ন অফিসাররা, তারা পাগলের মতো ছুটে আসছেন যে স্যার কি হচ্ছে, মানে আমরা কখন যাব। মানে নেভি থেকে শুরু করে পুরো বাংলাদেশের সব অফিসাররাই প্রচন্ড ব্যথিত, মানে তাদের যে কষ্ট বা মনের কষ্ট বা দুঃখ এবং প্রচন্ড রাগ যে কিভাবে এমন একটা ঘটনা ঘটতে পারলো, সেটা আসলে আমার চোখে দেখা। তো ওই সময়টাতে রাতের বেলা মনে হয় আমরা ডিনার করে টেলিভিশন দেখছিলাম, তখন আমি আশরাফকে জিজ্ঞেস করছিলাম যে কি মনে হয় তোমার, আসলে এক একজন এক এক কথা বলছে। কেউ বলছে রয়ের কাজ, কেউ বলছে যে না আসলে ওদের ডাল ভাতে ওদেরকে ইয়ে করা হচ্ছিল, এগুলো কি আসলে কথাটা কি, তুমি কিছু শুনেছো? আমার এটা মনে আছে যে আশরাফ খুব স্পষ্ট করে বললো যে আমার মনে হয় এটা রয়ের কাজ। আমি তখন বললাম যে যাও, বা মানে এটা কি, মানে কি ভিত্তি আছে, বলে না একজনের কাছ থেকে শুনেছি। আমি কি আর্মির ভেতরে? আর্মির ভেতরে না। তো আমি বললাম তাহলে কোথায় শুনেছো? তো উনি একজন আত্মীয়ের নাম বললেন, সেটা আসলে ওনার এখনো ওনার সেফটি রক্ষার্থে আমি বলছি না। মানে উনি একজন সিভিলিয়ান এবং খুব ভালো প্রোগ্রামার, কম্পিউটার প্রোগ্রামার। উনি নাকি ওই দিন আশরাফকে ফোন দিয়েছে দুপুরের দিকে, ফোন করে বলেছে যে ভাই আমি তো মানে আমার মানে এটা মানে তাকে এটা শেয়ার করেছে, সেটা হলো যে সেই সময় নাকি ডিজিএফআই বেশ কিছু কম্পিউটার অপারেটর বা প্রোগ্রামারদেরকে হায়ার করেছিল এবং তারা একটা অপারেশন রুমে ছিল। মানে প্রথম যখন ফার্স্ট কিলিংটা হয়ে যায় সকাল 8টা 9 11টার মধ্যেই মানে বেশিরভাগ লোক মারা যায়। এরপর অনেকে অনেক জায়গায় ছড়িয়ে যায় এবং এটা ওরা আগে থেকে জানতো যে এরা তো বিভিন্ন কোর্স ক্যাডার করা অফিসার না, কমান্ডো অফিসার আছে, হ্যাঁ। কেউ কারো বাসায় লুকিয়েছিলেন, কেউ নাকি আমরা শুনেছি যে কবরস্থানের মধ্যে মাটি খুঁড়ে বসে নিজের যান বাঁচানোর চেষ্টা করছে, বিভিন্ন লুকিয়েছিলেন। এন্ড দে নিউ যে এখানে একটা লোককেও স্পেয়ার করা যাবে না, মানে সবাইকে মারতে হবে। তো সেটার জন্য ওনারা নিশ্চয়ই যে জায়গা থেকে ফোন করবেন হেল্প চাইবেন, দ্যাটস ফর শিওর। তো ওনারা যখন কল করছেন ওই কল নাম ইয়েটা ধরে তাদের জিআর বের করে দেওয়া ছিল এই প্রোগ্রামারদের কাজ। কিভাবে কি টেকনোলজি আমি জানি না, হ্যাঁ, কিন্তু আমি মনে করি না যে আশরাফ আমাকে মিথ্যা বলেছে। এন্ড এবং তখন বললাম যে ওনারা কি মানে দেখেছেন যে কে ওনাদেরকে বলছে, না ওরা একটা ভয়েস শুনতে পেয়েছে শুধু, ওরা নাকি সবাই একসাথে বসেছিল। ওরা মানে যে লোকটার একটা ইয়ে দেওয়া হচ্ছিল তখন, মানে যে লোকটার মানে নাম বলা হচ্ছিল যে বা এর নাম্বার থেকে বা এই কল থেকে একটা ইনফরমেশন তাদেরকে দিচ্ছিল, ওনারা জিআর বের করে দিচ্ছিলেন। তখন ওই সবগুলো জওয়ান গিয়ে ঠিক ওই পয়েন্ট থেকে ওই লোকটাকে বের করে তাকে মারছিল। এরকম বর্ণনা পরবর্তীতেও আমি পরদিন যখন আমি সার্চ এন্ড রেস্কিউ অপারেশনে যাই, যেহেতু আমি জিনিসটা 24 তারিখ রাতে শুনেছি, আমি নিজে পার্সোনালি ইনভেস্টিগেট করি, যেহেতু আমি শুনেছি, মানে আসলে তখন কোনো কিছু যে এখন যেমন একটা অবস্থা গেল না কিছুদিন আগে, এটা গুজব তো এটা রাইট, তখন আমাদের অবস্থা তাই ছিল যে এটা বলেছে কিন্তু আসলে কি সত্যি নাকি আমাদেরকে বিভ্রান্ত করার জন্য বলেছে, এরকমটাও মনে হচ্ছিল। যে যাই হোক, ওই দিনকার রাতের ঘর, এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য, যে আশা ওই কথাটা আমাকে বললো এবং সিরিয়াসলি বললো, এবং যে রিলেটিভটার নাম সে আমাকে বললো সে মিথ্যা কথা বলার লোকরা বা কথা না আর কি। এন্ড দেন পরদিন ছিল 26 তারিখ সকালবেলা আমাদের জানানো হলো যে আমরা অপারেশনে যাচ্ছি। কি অপারেশন? এখনো বিভিন্ন জায়গায় পরিবারগুলো আটকা পড়ে আছেন, তাদেরকে আমাদের বাঁচাতে যেতে হবে। সো ইয়ারা আগেই আছেন। আমাদের প্রথম কাজ হবে আবাহনী মাঠে যাওয়া। আমরা এখান থেকে বিভিন্ন বাসে, লরিতে এবং জিপে করে আমাদের অলমোস্ট ফুল ব্যাটালিয়ন, মানে যারা ওখানে প্রেজেন্ট ছিল তারা যাবেন, এবং ওখান থেকে মানে বিভিন্ন টিম গুলা ভাগ হয়ে কেমন করে অপারেশন করবেন সেরকম একটা ব্রিফও আমি পেলাম। আমার স্পষ্ট মনে আছে যে একটা সাদা কাগজে মেজর মাহবুব স্যার ছবি আঁকলেন যে স্যারের সাথে আমার যে টিমটা, আমি যেভাবে কাজ করবো আর কি, সেটা হচ্ছে যে আমরা ঢুকে কোত বা যেটা আর কি অস্ত্র যেখানে থাকে অস্ত্রাগার, সেটার কন্ট্রোল নিব।
সেখানে অ্যামিউনিশন ডাম থাকবে, সেটা কন্ট্রোল নিব, আমাদের বেসিক্যালি এতটুকুই কাজ। এই ডানে কতটুকু রাস্তায় কতটুকু যেতে হবে, এর মধ্যে কেউ গুলি করলে কি করতে হবে। তো 26 তারিখে কি হলো যে সারাদিন আমরা আবাহনী মাঠে বসে আছি। আমি একটু পরপরই স্যারদেরকে জিজ্ঞেস করতেছি, স্যার আমরা কখন ঢুকবো বা কখন মানে অপারেশন শুরু হবে। দুপুর গড়িয়ে যাচ্ছে, রাত, এর মধ্যে শুনলাম ট্যাঙ্ক আসছে। একটু পরে কয়েকজন অফিসার হাসতে হাসতে বললো যে ট্যাঙ্ক আসছে, কিন্তু ট্যাঙ্কের সাথে তো গোলা আসে নাই। বুঝো না, সব তো সিনেমা দেখানো হচ্ছে, মানে মানুষজন বুঝে ফেলেছে আর কি। মানুষের তো আসলে 2-2 4 মেলানো সম্ভব, মানে এটা যে একটা আমাদের যে অর্ডার তার আসবে না আমরা বুঝে ফেলছি। আর আগের দিনে আসলে মানুষ সবাই প্রায় মারা গেছে, তো ভেতরে তো পরিবার আছে, আমরা তো ঢুকবো, তাদেরকে তো বের করতে হবে। মানে এমন একটা অবস্থার মধ্যে বিকাল 5টা বেজে গেল। তখন আমরা শুনলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, আমি যেটা শুনেছি আর কি, যে ওনারা নাকি ভেতরে যাচ্ছে, ইনক্লুডিং সাম আদার রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ, তারা বিডিআর এর ইয়াদের সাথে কথা বলবেন, জওয়ানদের সাথে কথা বলবেন। এবং তারা কথা বলেছেন, গিয়ে নাকি বলেছেন তোমরা আমার সন্তান, তোমরা কথা শোনো, এরকম বলেছে। মানে এরকম কথা বলি আমরা শুনছি। আমাদের এই সময় প্রশ্ন ছিল যে আমরা কি তাহলে আপনার সন্তান না? এভাবে সেনাবাহিনী যে অফিসার, আমরাও তো আপনার সন্তান, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই সন্তান, যদি উনি ওইভাবে বলতে চান। এরকম নাকি উনি বলেছেন, এবং এটা একটা পলিটিক্যাল সলভের দিকে যাচ্ছে। সো উই আর নট সাপোজ টু অ্যান্ড অ্যালাউড টু এন্টার। যদিও আমরা অ্যাটলিস্ট আমাদের ইউনিটে আমরা তো সবাই অস্ত্র, অ্যামিউনিশন, এতগুলো তাজা অফিসার, সবাই রেডি ছিলাম, সবাই প্রচন্ড ক্ষিপ্ত ছিল, কিন্তু সবার মাথাও ঠান্ডা ছিল যে আমাদের কাজ হবে ভেতরে যে ওনাদেরকে বের করা। এই মানে এটা তো খুব কঠিন অপারেশন না, ইনফ্যাক্ট 3টা ব্রিগেডের জন্য এমন কোনো কঠিন কিছু না, কিন্তু সেই অর্ডার আমরা পেলাম না। বিকাল 5টা বা 6টার দিকে আমরা, আমার মনে আছে যেরকম আমি দাঁড়িয়ে আছি, তখন ক্যাপ্টেন আশিক স্যার, হ্যাঁ, উনি আমার ইউনিটের মানে ইঞ্জিনিয়ার স্যারই, উনি আবার ইয়ারি পোস্টিং এ র্যাবে গিয়েছিলেন। তো স্যার ওই হাজারীবাগের ওখান থেকে কিছু যে পালিয়ে বিকাল 5টা 5:30, ওই সময় তো 5:30 দিকে, মানে হ্যাঁ রাইট, ফেব্রুয়ারিতে, তখন মানে মাগরিবের ওয়াক্ত, সন্ধ্যা হয়ে গেছে। তখন আমি কিছু গাড়িতে করে কিছু নিয়ে আসলেন, মানে বেশ কিছু 2-3টা পিক আপে করে বেশ কিছু ধরে নিয়ে আসলেন, ওই যে যারা পালিয়ে যাচ্ছিল ওয়ালটপকে হাজারীবাগের সাইড থেকে। তো সেই সময় এরকম উনি এসে ঢুকেছেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি দেখতে পাচ্ছি যে মানে আমরা এখানে সবাই উত্তেজিত, ওখানে অস্থিরভাবে হাঁটাহাঁটি করছি। 2জন সিনিয়র অফিসার 2টা কেমিস্টুলে এই আমাদের সামনেই চুপ করে মানে বসে নিয়ে গল্প করছেন, খুবই কাম, ওনারা খুবই শান্ত, ওনার সিনিয়র কেউ হবে। আমি তো অনেক জুনিয়র একটা অফিসার, আমি তো ওনাকে চিনি না ওনাদেরকে। তো আমি পাশে আরেকজন সিনিয়র স্যারকে বললাম, প্রবাবলি সালেহ স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনি কি জানেন যে এই 2জন অফিসার কারা? উনি বললেন যে উনি হচ্ছে ডিজিএফআই, উনি হচ্ছেন ডিজি এনএসআই। মানে দ্যাটস হাউ আই নো, যে কেন আমি ওনাদের তো চিনি না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে সেটা অন্ধকার ছিল, তো ওনারা তো সিনিয়র অফিসার, নিশ্চয়ই ওনারা ছিলেন, আমাদের বড় কথা। তো তখন যাকে ডিজিএফআই বলছিলেন ওই স্যার উঠে এসে খুব আশিক স্যারকে বকা দিলেন যে তোমাকে কে বলছে এদেরকে ধরে নিয়ে আসতে, তোমার অর্ডার ছিল যে তুমি ওদের ধরে নিয়ে আসছো? আশিক স্যার ওয়াজ লাইক, এটা অর্ডারের কি আছে, এরা পালিয়ে যাচ্ছে স্যার। আমরা তখন জানতাম না যে নাটকীয় ভাবে বৈদ্যুতিক কানেকশন তখন খুলে দেওয়া হয়। হ্যাঁ, বেসিক্যালি তাদের কি কথা হয় রাজনৈতিক ব্যক্তিদের, যে তোমরা পালিয়ে যাবে, তোমাদের পালিয়ে যাওয়ার ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে, রাইট, ইউ জাস্ট গেট আউট অফ, মানে ওরা বললেও প্রবলেম কথাবার্তা। তো ওদেরকে তখন ওই গেট খুলে দেওয়া হয়েছিল, অন্ধকার করে দেওয়া হয়েছিল, ওরা পালিয়ে যাচ্ছিল। সেই সময় স্যার না বুঝেই ধরে নিয়ে আসছেন। তো ধরে নিয়ে আসছেন, এখন ওটা একটা, এবং এদের মধ্যে কিন্তু কিলারও থাকতে পারে, মানে এরা কিন্তু আই উইটনেস ছিল, এটা আমার মনে আছে। তখন আমাকে মানে কি করা হবে বোঝা যাচ্ছিল না। শেষে আমার সিইও ছিলেন না, অন্য একজন অফিসার, আমার সিনিয়র অফিসার, সেটা এখন ঠিক মনে পড়ছে না, মানে স্যার, মানে আমি জানতে পারলাম যেটা আমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে কি, যে আশিক স্যারের কাছ থেকে ওই এগুলোকে, বন্দিগুলোকে, মানে ইয়াদেরকে, প্রিজনারদেরকে বুঝে নিয়ে তাদের ব্যাগগুলো চেক করে ওখানে মানে কোনো মেটাল টাইপের কিছু আছে কিনা, কারণ যদি মেটাল টাইপের ওগুলো দিতে যে পরে নাইফ বানাতে পারে বা ওইরকম জিনিস ছাড়া ওইটা চেক করে ওদের ব্যাগগুলো দিয়ে ওদেরকে একটা পুলিশের ভ্যান আনা হলো, নীল কালারের, ওই যে বড় যে পুলিশের বাসগুলোর মতো, ওই বাসে ওদেরকে তুলে দেওয়া হবে। অনেক করে নিয়ে যাচ্ছে, এটা আমার মাথায় নাই। তাই আমি বললাম তোমার ব্যাগে এতগুলো শাড়ি কেন? সে বলে স্যার আমি এই ওয়াইফের জন্য নিয়ে যাচ্ছিলাম, মানে ছুটির জন্য, আমার ছুটির নেওয়ার কথা ছিল, এখন যখন পালাইছি তখন ওগুলো নিয়ে বেরোইছি। তো প্রায় সবারই হাতে, এবং কয়েকটা জুয়েলারিও ছিল, জুয়েলারি খুব বেশি ছিল, খুবই কম ছিল।
আমার যতটুকু মনে আছে। এবং মানে আমি ইয়ে বলতেছিল যে মানে কি করবো স্যার এগুলো, আমি সব একসাথে করো, করে তাড়াতাড়ি ওদেরকে উঠাও। তো ওই জিনিসগুলা ওই ব্যাগের মধ্যে করে আনোয়ারকে আমি বললাম যে স্যার এগুলি কি করবো, আমরা ওখানে ফেলো, আগে এদেরকে উঠাও, এখন আমার সময় নেই, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আমরা এখনো বুঝতে পারছি না যে কি হবে, আবার যদি তাও না হয় সেক্ষেত্রে আমাদের ব্যাক করতে হবে যার ইয়েতে ইউনিটে। তো ওদেরকে আমরা তুলে দিলাম। তো ওই কথাটা আমি লিখলাম যে ওই দিন যে গণভবনে আমাদের এক্স মিনিস্টার শেখ হাসিনার শাড়ি মানুষজন নিয়ে যাচ্ছিল, যে মানুষেরা আমাদেরকে বলেছিল যে না এদের ওরা মিডিয়ার মানুষ ভাই ভাই, তারপরে এরা আসলে জালিমিয়া করেছে, তারাই কিন্তু এই হত্যার প্রতিশোধ তারাই নিল। আলটিমেটলি তাই হলো না, 15 বছর পরে মানুষের হাতে ওনার সকল আসলে সময় দেখেন, আপনি খেয়াল করে দেখেন কেমন করে প্রতিশোধটা নেয়। এই শাড়ি নিয়ে সবাই ছবি দিল, সেই শাড়িগুলো দেখে আমি আর কি ইমোশনাল একটা পোস্ট দিয়েছিলাম যে সময় কেমন করে ফেরত আসে। আমার সেই শাড়িগুলির কথা মনে পড়লো যে এইভাবে ঠিক বিডিআরের শাড়িগুলো নিয়ে গেছে, উনি আমাদের না করলেন, আমরা যেতে পারলাম না, ভাবিদের বাঁচাতে পারলাম না। হ্যাঁ, আর আজকে ওনার নিজের শাড়ি মানুষজন নিয়ে যাচ্ছে, জিনিসটা খুবই খারাপ হয়েছে, এটা ইয়ে করার মতো না। কিন্তু ওই যে সেড যে হিস্ট্রি আমাদের মনের মতো নরম না, সে খুবই কঠিন। এন্ড ওই দিন রাতে আমরা ঢুকতে পারলাম না, অনেক মহড়া হলো, ট্যাঙ্ক আসলো, আমরা ছিলাম প্রেজেন্ট, কিছুই হলো না, সবকিছুই আসলে ভেতরে আগে থেকে প্রি প্ল্যান, ভিতরে সবকিছু চলে যাবে, আমরা পরে জেনেছি। তারপর দিন ওই দিন রাতের বেলা আমাদের যখন মানে ডিউটি ডিস্ট্রিবিউশন করা হয় আর কি, কমান্ডিং অফিসার কর্নেল মাহফুজ ছিলেন, তা আমাকে প্রথম ডিউটি দেওয়া হলো যে ভাবিরা যারা বের হবেন বা বের হয়েছেন ওই দিন সন্ধ্যা থেকে তো মনে হয় ওনারা বের হতে শুরু করলেন, ওনাদেরকে আর কি রিহ্যাবিলিটেশন মানে ওনাদেরকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া, ওনাদেরকে সান্ত্বনা দেওয়া, এই ডিউটি। তা আমি বললাম স্যার এই ডিউটি করবো না স্যার, মানুষকে আমরা মরতে দিলাম, এইটা সবাই বলেছে, আমি আজকে না, সমস্ত অফিসার বলছে স্যার নিজের চোখে নিজেরা বাইরে দাঁড়িয়ে থেকে নিজের ভাইকে মরতে দিলাম, এখন আমি তাকে সান্ত্বনা দিতে যাব, এই কাজ করতে পারবো না স্যার, অন্য কাজ থাকলে দেন, আমি করবো না, আমি মহিলা দেখে করতে যাব। তাহলে বলে তাহলে কি আছে, ওই যে সার্চ এন্ড রেস্কিউ টিম যাচ্ছে একটা, ওইটাতে যাও, ওইটাতে তোমার ওই 46 ব্রিগেড মেয়ে নিয়ে করবে, আমাদের কিছু কম্পোনেন্ট দেওয়া হবে, তাহলে তুমি মাহবুব আর কয়েকটা সৈনিক এটাতে। স্যার আগে গেছেন সকালবেলা, তো পরদিন সকালবেলা স্যার আগে স্যারের অ্যাডভান্স টিম নিয়ে চলে গেছেন, আমি কি কারণে পরে গেছে আমার মনে নাই। তা আমি প্রথম গেলাম, ভেতরে ঢুকলাম, ঢুকার সময় একটা ঘটনা মনে আছে। ঢুকার আগে আমি দেখলাম ঠিক আমি পিক আপে যাচ্ছিলাম, মানে পেছনে আমাদের অস্ত্র সহ এবং এই কি বলে মাইন্ড সুইপিং এর আমাদের কিছু ইয়ে আছে, যন্ত্র আছে, সেগুলা কি মনে করে আমরা নিয়েছি। আমি সামনে বসা, সামনে একটা খুব ঝাঁ চকচকে কালো গাড়ি, মানে খুব দামি গাড়ি, ওইরকম গাড়ি দেখা যায় না, একটা গাড়ি আমার ঠিক সামনে যাচ্ছে আর কি, বড় বেশ মানে বড় একটা গাড়ি। তা আমি আমার গাড়িটা ঢোকার সময় এমপি কে জিজ্ঞেস করছি যে গাড়িটা গেল এটা কার গাড়ি, তো ওরা বললো যে এটা স্যার এফবিআই গাড়ি, এফবিআই আসছে। সো দ্যাটস হোয়াই আই নো যে এফবিআই অলসো এন্টার্ড, যদিও আমরা এফবিআই কাছ থেকে বা কোনো জায়গা থেকে এখন পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট পরে কখনোই আর পাইনি, বাট এটা শেখ হাসিনা বলেছেন যে আমরা প্রয়োজনে এফবিআই কে নিয়ে আসবো এই আর মামলার ইয়ে করার জন্য আর কি, তদন্ত করার জন্য। সো দেখে মানে এটা আমার চোখের সামনে দেখা, এবং আমি একটু মানে আকৃষ্ট হয়ে, আমরা একটা মিলিটারি অফিসার, আমাদের এফবিআই সিআইএ সম্পর্কে অনেক সিনেমা দেখা থাকে, আমি একটু খেয়ালও করেছি যে ওনারা আসলে কি করছেন। ওনারা আসলে মনে হয় দুজন লোক, ওনার একটু ডানে বামে কি তাক দেখলেন, মানে খুব একটা অ্যাক্টিভ না কি, খুব অল্প সময় তারা ছিলেন, আমার মনে হয় ঘন্টা খানেক হবে না, একটা চক্কর দিয়ে ওনারা চলে যান। আচ্ছা, পরে ঢুকে আমি ব্যারাকে গেলাম, যেখানে আমাদের একটা ব্যারাকের মধ্যে 3 বা 4 তলায়, মানে বিজের সৈনিকদের ব্যারাকে স্যার বসে, এখানে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আপনাকে দিব। আমি তো আগেই শুনেছি যে আমার মাথায় একটা প্রি কনসেপ্ট ছিল যে এরকম হতেও পারে, তা আমি ওখানে মাহবুব স্যার বসে আছেন, তা আমি স্যারকে বলছি যে স্যার অর্ডার কি স্যার, বলেন, যেভাবে বলবেন সেভাবে করবো। তো স্যার মনে হলো যে উনি তো আমার আগে আসছেন, উনি আগেই খোঁজ খবর পেয়েছেন, যাও দেখো কিছু খুঁজে পাও কিনা, এগুলা তো যেসব কথাবার্তা শুনছি বাইরের লোক আসছিল মনে হয় ভেতরে। আমি বাইরের লোক আসছিল মানে বুঝছে যে কারা নাকি কালকে রাত্রেবেলা ওরা ঢুকেছিল ওই সময় যখন কিলিংটা হয়, এরা নাকি কারা নাকি কালকে একটা গাড়ি দিয়ে এই বিকালের দিকে বের হয়ে যায় সন্ধ্যায়, মানে কি 26 তারিখ রাতে, মানে যেদিন আবাহনীর ঘটনা, হ্যাঁ ওই দিন ওরা বের হয়ে যায়, তারপরে কোথায় নাকি একটা প্লেন 2 ঘন্টা লেট করছে, এগুলা মানে বিডিআর সৈনিকরা বলা বলি করছে,
একজন দুজন না, সেটাই ওই সুমন স্যার বলতেছে, শত শত লোক বলা বলি করছে, এমনই ওপেন সিক্রেট। তো এই জিনিস বলা যাবে না কেন? শত শত মানুষ বলা বলি করছে, তাদের চোখের সামনে ঘটনা ঘটেছে, তারপরে ওরা নাকি কোথাও চলে গেছে, দেরি হয়ে গেছে। তা বললাম তাহলে কি স্যার এরা কি, তাহলে কি মানে বিদ্রোহ না, এরা মানে নাই, বাইরে থেকে কেউ এসে মারছে? উনি বলছে কিছুটা তো সেরকমই মনে হচ্ছে, মেইন যাদেরকে মানে মারামারি এটা ওরা করছে, বাকিদের মনে হয় মুখে দেখে নাই, কন্ট্রোল করছে এরকম। মানে মনে হচ্ছিল যে খুব হতাশ বিষয়টা নিয়ে, যে এমন একটা জিনিস উনি শুনেছেন। আমি স্যারকে বললাম, আচ্ছা স্যার এই আপনি কি জানেন যে এখানকার ওই বাই দ্য ওয়ে ওই মোবাইলের যে কথা বলার বিষয়টা, যে যেটা দিয়ে জিআর বের করা যায়, আমি এখন পর্যন্ত এই টেকনোলজির বিষয়টা জানি না, ওইটা যদি করতে হয় তাহলে আগে থেকে টাওয়ারে বা ইয়েতে কোনো একটা মেশিন থাকতে হয় সার্টেন, ধরেন আপনার, আমার ধারণা জিপির বা সিটিসেল যে যার যেটা প্রত্যেকেরই একটা না একটা ওইটা খুব এক্সপেন্সিভ একটা মেশিন থাকতে হবে, ওইটা ছাড়া ওই জিআরটা বের করা যায় না। তো এরকম কোনো কিছু সেট করা হয়েছে কিনা এখানকার টাওয়ার গুলোতে, এরকম কিছু জানেন? মানে আমার প্রশ্নটার কারণ হচ্ছে যে আমি যে আগে থেকে আশাবাদ থেকে শুনেছি এই কারণে। তারপর উনি কিছু সৈনিকদেরকে ডাকাডাকি করলেন, আমিও কিছু সৈনিককে জিজ্ঞেস করলাম, মনে বললেন হ্যাঁ স্যার এরকম একটা জিনিস তো শুনছি স্যার, ওই যে বাইরে থেকে এই তোরা শুনছিস না যে এরকম আসলো, এরকম কাজ করলো, এরকম কিন্তু ওরা বলেছে যে এরকম নাকি লাগানো হচ্ছে। আসলে এটা সত্যি, আমার যেটা শোনা আর কি সেটা বলছে। স্যার যেমন কিছু কিছু জিনিস বললেন না যে ওনারা এসে এরকম শুনলেন, এরকম বললেন, আমার যেটা শোনা মানে তখন ওই ওরা যারা জানে না তারা আবার আরো কয়েকজনকে জিজ্ঞেস করলো যে কেউ কি ওরকম দেখেছে কিনা, এবং তারা বললো হ্যাঁ স্যার ঠিক তো, এরকম তো কয়েকদিন আগে আসছিল এরকম লোকজন এসে কি লাগাইছে এরকম একটা যন্ত্রের মতো। তারপর আমরা বেরোলাম আমাদের টিম নিয়ে। আমার মনে আছে, আমার মনে হয় ব্রিগেডিয়ার হাকিম স্যার সাথে আমার দেখা হয়েছিল, স্যার হয়তো আমার কথা মনে রাখতে পেরেছেন কিনা যায় না। তা আমরা বের হয়ে আসলে ভেতরে কোনো কন্ট্রোল নাই, কোনো কিছু নাই। স্যার বললেন যে এরকম আলামত দেখো, কারো বডি পাও কিনা, পাও কিনা, ম্যাক্সিমাম মানে ইয়ে হয়ে গেছে, অলরেডি ইয়ে হয়ে গেছে, খোঁজাখুঁজি করা হচ্ছে, রিকভার করা হয়ে গেছে। এখন যদি অন্য কোনো আলামত পাও তাহলে একটা সিআইডি সেল খোলা হয়েছে ওই যে অফিসার মেসে নিচতলায়, সেখানে গিয়ে জমা দিয়ে আসার অর্ডার, ওরা এটা টেক ওভার করবে, আমাদের কাজ কি আলামত দিয়ে দেওয়া। তা আমরা এক পাশ থেকে শুরু করলাম, তখন এরকম ব্রিগেডিয়ার হাকিম স্যারের সাথে দেখা হলো। স্যার বলে কি খুঁজো তুমি? তাহলে স্যার দেখি কি কিছু পাওয়া যায় কিনা, কারো বডি বা ইয়ে সেটা কি পোড়ানো হয়েছে, গোবর দেওয়া হয়েছে। বলে কিছু পাবা না মনে হয়, আর আমরা তো ম্যাক্সিমাম ইয়ে করেছি, এরকম বললেন। তারপর আমি ঠিক আছে স্যার স্যালুট দিয়ে চলে গেলাম। এরপরে আমি একটা সৈনিকের বাসায়, মানে যেখানে বাসায় থাকে সৈনিকটা, যে বাসাগুলিতে থাকে ওরকম একটা বাসায় ঢুকলাম। ওখানে আমি ব্লাড দেখেছি, মানে ব্লাডের ট্রেলটা কিরকম, ধরেন একটা মানুষকে যদি কেউ টেনে টেনে নিয়ে যায়, মানে ধরেন রক্তাক্ত কাউকে যদি টেনে টেনে নিয়ে যায়, একটা ব্লাডের ট্রেল থাকে না, তো 2 তলা থেকে টেনে টেনে যদি মানে নিচতলায়, মানে আমি এরকম একটা, মানে আমার কাছে মৌসুমী ওইখানে ব্লাডটা বেশি 2 তলা, আমি এটা দেখে রেখে 1 তলায় একটা ঘরের মধ্যে এসে ঢুকেছে। সেখানে আমি ঢুকে দেখি একটা টেবিলের উপরে, ডাইনিং টেবিলের উপরে একটা ল্যাপটপ, এবং ল্যাপটপটা আমি খুলে আমার মনে আছে যে আমি পাওয়ার বাটনে চাপ দিলাম। একটা মানে মেয়ের ছবি, সুন্দর একটা মেয়ের ছবি, আমার মনে হয় অফিসারের মেয়ে, মানে চেহারা ছবি এগুলো দিয়ে বোঝা যায় না। হোয়াট হ্যাপেন আই ডোন্ট নো, বাট ভেরি এটা আমি রিপোর্ট করেছিলাম, সাথে সাথে আমি গেলাম সিআইডির ওখানে, গিয়ে ওটা রিপোর্ট করে আসলাম যে এখানে ব্লাডের ট্রেল এবং এই ল্যাপটপ পাওয়া গিয়েছে, মানে এটা একটা মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা কিছু হয়েছে। এবং দেখেন, জানি না এগুলো আমাকে কি মানে আল্লাহই দেখেছেন। আমি আবার কি মনে করে একটু পরে, মানে অন্যান্য ঘোরাঘুরির মাঝখানে সৈনিকদেরকে রেখে আবার দেখতে গেছি যে ওনারা কি করলেন, বা ওইগুলোর ছবি টবি তুললেন বা কি করলেন, মানে তখন তো আমরা জানি না যে এগুলো আসলে সবই মানে লোক দেখানো। ওখানে গিয়ে আমি স্পষ্ট দেখেছি একটা লোক ইয়ে দিয়ে, ওই যে আপনার মপ আছে না, মপ দিয়ে যে ব্লাড মুছে, উনি মপিং করে করে সব মুছে ফেলছেন। আমার দেখা, দে আর বেসিক্যালি ডিস্ট্রয়িং অল দি এভিডেন্সেস, যেই এভিডেন্স আমরা দিচ্ছি ওইটা। আমি তখন আমার মাথায় বাজ পড়ার মতো হলো যে ব্যাপার কি, এটা হচ্ছে কি, মানে দেখে বোঝা যায় না, ছবি টবি তুলে যে মোছেন তা না, ল্যাপটপটা নিয়ে যাচ্ছেন, মানে কেন মানে অদ্ভুত মানে লাগলো। ওনারা আমার সাথে ঠিক কথা বলছে না, কমিউনিকেট করছে না, থাকে না যে একটা টিম মানে সিআইডি টু আর্মির সাথে যে একটা কমিউনিকেশন থাকবে, মানে ওনারা একটু বিরক্তই হচ্ছেন যে আমরা এরকম গিয়ে গিয়ে ইয়ে দিচ্ছি, ওনাদেরকে আলামত দিচ্ছি। আমি পরে জেনেছি যে আব্দুল কাহার আকন্দ দেখে ওটা ইয়ে দিয়ে লেখা না, মানে ওটা বুনা আর কি, বুনে ওটা সিনটা ইয়ে করা, জলপাই কালারের, মোটা, মানে মানে অলমোস্ট সামথিং লাইক 1.5 ইঞ্চি হবে, টাইগার লেখা। এবং ওটার মুখটা মানে ইয়ের সাথে আমাদের যে নজল থাকে, মানে রাইফেলের যে নজলটা মুখটা, ওটার সাথে ওইভাবে করে বাঁধা,
এটা অসম্ভব। আপনি যদি কোনো বিডিআর এর সৈনিক, আর্মি সৈনিক অফিসারকে ঘুম থেকে উঠে হাতে একটা অস্ত্র দেন, একটা সিলিং দেন, সে চোখ বন্ধ করে যেখানে সিলিং লাগায় ওইখানে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে তার সিলিং এর এটা লাগাবে, ওই মুখের মধ্যে এটা বাঁধবে, এটা মানে একদম তার ট্রেনিং সময়, মানে এটা এমন ট্রেনিং, এটা করা সম্ভব না। ওইটা দেখে আমার আশ্চর্য লাগলো যে, তাই আমি বললাম ম্যাগাজিনটা খুলো তো। ম্যাগাজিনটা খুলে দেখলাম যে তখনও ভেতরে লাইভ অ্যামুনিশন আছে, মানে 30টা থাকে তো, 30টা ধরে আর কি। আমার মনে আছে খুব সম্ভবত 14টা ছিল, ইয়ে গুনেছে কিভাবে, স্যার 14টা আছে ভেতরে। তা আমি কি করবো, আমার করণীয় কি, আমি আবার সেটা সিআইডি টিমকে দিলাম। সিআইডি টিমকে বললাম যে এই দেখেন এরকম জিনিস পাওয়া গেছে, মুখের মধ্যে এরকম বাধা, এরকম। তাদের কাছে তো জিনিসটা জমা দিয়েছি। এবং ওই দিন যখন আমি ওইটা করছিলাম তখন কোথা থেকে কতগুলা ওই যে এনটিভির গণমাধ্যমের লোকেরা কোথা থেকে আসছিল আমি ঠিক জানি না, ওনারা হয়তো বা এদিক সেদিক ঘুরে ঘুরে ওনারাও কিছু ফিল্মিং করার চেষ্টা করছিলেন। তো ওনারা হঠাৎ করে আসলেন, আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার হাতে এটা কি। তো তখন আমার মনে হলো যে মানে আসলে প্রথমত আইএসপিআর এর বিষয়টা আমি তখন ক্লিয়ারলি জানতাম না। আইল বি অনেস্ট উইথ ইউ, মানে আসলে আমি জানতাম না যে এটা আইএসপিআর ছাড়া কেউ কথাই বলতে পারবেন না বা এরকম একটা রুলস আছে। খুবই জুনিয়র ছিলাম। আর 2 নম্বর হচ্ছে যে বলা যাবে না কেন, মানে আমার আসলে আজকে পর্যন্ত আমার ভেতরে জিনিসটা এরকম যে এত রাগঢাক কেন। যাদের লোভ থাকে, যাদের বেশি মানে মিথ্যা বলার কুচক্রি চিন্তা থাকে, তারা অনেক রাগঢাক করে কথা বলে, আমি কোনোদিন বলতে পারি না। আমি এমন না যে খুব একটা ভালো মানুষ, আমার অনেক ভুল আছে, কিন্তু আমার ভুলগুলো আমি বলি যে এটা আমার ভুল। তা আমার মাথায় আসেনি যেটা বলা যাবে না কেন, দেখাই যাচ্ছে। আর দেখেন এই যে দেখেন একটা ইয়ে, এই যে সিলিংটা, এবং এটা মানুষকে তো বলা দরকার। এই ধরনের কোন সিলিং বাংলাদেশ আর্মি বা বিডিআর, অবশ্য বিডিআর ইউজ করে, বিডিআর বাংলাদেশ আর্মি একই রকমই অস্ত্র ইউজ করে, এখানে আর্মি অফিসাররাই চালায় এটা, এবং এবং এইভাবে এটা বাধা হয় না, এটা আমি বলেছিলাম। এবং সেটা তারা রাতের বেলা ব্রডকাস্ট করলেন। আমি আরেকটা ইয়ে দিয়েছিলাম, ফুটেজ দিয়েছিলাম। আরেকবার ওনারা আবার জিজ্ঞেস করেন আমাকে যে এই গাড়িগুলোর ব্যাপারে কিছু বলুন, এই গাড়িগুলোকে এইভাবে পুড়িয়েছে তারা। তা আমি বললাম যে দেখেন গাড়িগুলো কিভাবে পুড়েছে, মানুষ যখন বিদ্রোহে যখন গাড়ি পুড়ায় তখন কি হয়, এখানে এখানে একটু আগুন দেয়, একটুখানি জ্বলে যায়, তাই না? আপনার ঘরে ধরেন আপনি একটা গাড়ি নিয়ে বের হলেন, আপনার রাগে কেউ আপনার আগুন ধরলো, একটু সিট পুড়ে যাবে, ওগুলা পুড়ে এমন কালো হয়েছে, ওদের স্টিল গুলো পর্যন্ত গলে গেছে। এবং এটার জন্য একটা স্পেশাল পাউডার ইউজ করা হচ্ছিল, পরে শুনলাম। এত মজুদ পাউডার তোমরা পেলে কোথায়? এতগুলো বিদ্রোহী, তোমাদের কাছে আগে থেকে পাউডার ছিল? তোমরা পাউডার নিয়ে বসেছিল? এই সবগুলোর মধ্যে পাউডার ছিটিয়ে ছিটিয়ে তারপর তোমরা আগুন দিলাম। এবং গাড়িগুলো সব ড্রাইভ করে ধরেন আপনার কোন একটা গাছের নিচে আমি দেখি নাই, মানে একটা যেমন ডিজি স্যারের এতেই ওটা একটা গোলঘর ছিল, গোলঘরের মধ্যে গাড়ি ড্রাইভ করে নিয়ে ওখানে গিয়ে পুড়িয়েছে। একটা ধরেন উপরে শেড আছে, এরকম জায়গায় এত কুল হেডেড ছিল তোমরা, এত সংগঠিত, এত যদি বুদ্ধি থাকতো তাহলে তার মানে লিডারের দরকার ছিল না। তো এটা পরিষ্কার বোঝা ছিল যে পরিকল্পিত লিডারশিপে কেউ ছিল, এবং মানে অ্যাবসলিউটলি ওদেরকে ওরা অর্ডারে কাজ করেছে, এই বেচারাদের আসলে দোষ নাই, মানে আমার ওইখানে এটা মনে হচ্ছে। এবং সেদিন রাতের বেলা এই আমার এনটিভিরা এইগুলা দেখিয়ে দিল। ইভেন অস্ট্রেলিয়া থেকে আমার বোন ফোন করে বললো তুমি এসব কথা কেন বলেছো, এই তোমার যদি কিছু হয়। আমি কি হবে, মানে সবাই তো শুনতে চাচ্ছে, আমি আমার ধারণা নেই যে কেউ এটা শুনতে চাচ্ছে না, সবাই তো জানতে চাচ্ছে ভেতরে কি হচ্ছে। আমি তো দেখেছি, আমি জন্য বলেছি, কেন বলবো না। আই হ্যাভ নো ক্লু যে এটা আসলে মানুষ জানতে চায় না, এটা তারা ক্লিন করে ফেলতে চায়, এবং এটা বড় একটা থ্রেট। এবং আমি পরদিন শুনলাম, আপনি যে বলার পরে আর্মি থেকে কোনো প্রতিক্রিয়া আসলে আপনার এই কথাটাই বলছি ক্যাপ্টেন শাহনাজ, আমি বক্তব্যটা প্রথমে দেখিয়েছি, আমি আবার একটু দেখাতে চাই দর্শকদের কাছে প্রতিক্রিয়া আসলো আপনার অফিসারদের কাছে। এক্স্যাক্টলি, মানে এটা আসলে ওই সময় যখন কিনা সমস্ত মিডিয়াকে ম্যানেজ করা হয়েছে, এক্সেপ্ট ইউ, আপনি তো ডেলটপকে রিপোর্টটা করে দিয়েছিলেন। হ্যাঁ, সমস্ত মিডিয়া ম্যানেজ, সমস্ত লোকজন ম্যানেজ, সবাই জানেও। ইনফ্যাক্ট আমি এক বোকা লোক, আমি কিছুই জানি না আগা পাশতলা, আমি ওখানে ওটা দেখে মানে ডাইরেক্ট বলে দিয়েছি এটা। মানে ওই সময় কিন্তু মানে মানে দেখেন আজকে 15 বছর পরে আমরা জানি যে এখানে ব্ল্যাক ক্যাট ছিল, এখানে র ছিল, বাইরের লোক ছিল, আরো আসবে, সবকিছু জানা যাবে। কিন্তু ওই দিন 27 তারিখে আমার ওই স্টেটমেন্ট কিন্তু পুরো জাতিকে একটা চিন্তায় ফেলে দিয়েছে যে ব্যাপার কি, এটা আবার কেমন কথা, তাই না? একটা কোশ্চেন তো হয়েছে। সেটা যে একটা প্রবলেম ছিল সেটা তো জানি না। এবং কারা আসলে আমাকে ইয়ে দিলেন, মানে থ্রেট দিলেন। সেদিন রাতের বেলা আমি শুনলাম যে আমার সিও, কমান্ডিং অফিসার, মানে এই বোকা অফিসার ক্যাপ্টেন, সে যে কথা বলেছে স্বাভাবিকভাবেই তার কমান্ডিং অফিসারকে এটা দায় নিতে হবে, এরকমই হয়। জুনিয়ররা করে ভুল করলে সবসময় সিনিয়রদেরকেই
ইয়ে দেওয়া হয়। তো আমি শুনেছি যে লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ স্যারকে ডিজিএফআই থেকে কল করে বলা হয়েছিল যে তোমার অফিসার তো খুব চ্যাম্পিয়ন, সে খুব স্মার্ট, সে এরকম বলতেছে যে সিলিং অন্য জায়গা থেকে আসছে, এখানে পরিকল্পনার মতন মনে হচ্ছে, এখানে কেউ প্ল্যানিং এ ছিল, বা এই যে বারুদ গুলা কোথা থেকে যুক্ত ছিল। তা আমরা কিন্তু এমনও ভাবতে পারি যে কোন ইঞ্জিনিয়ার্স অফিসার এটার সাথে যুক্ত ছিল, মানে বুঝেছেন, মানে আমরা শাহনাজকে এই জন্য ধরে নিয়ে যেতে পারি যে আমরা বলবো যে ওই যুক্ত ছিল। আচ্ছা, তো স্যার একটা প্রচন্ড জেন্টেল মানুষ, এবং স্যার এইসব জিনিসপত্র আমাকে ডিরেক্টলি বলেন নাই। আমি পরদিন আরেকজন অফিসার, প্রবাবলি জাফর সাদিক স্যারের কাছ থেকে শুনলাম যে স্যারকে এরকম থ্রেট দেওয়া হয়েছে। স্যার আমাকে আসলে মানে স্যার বুঝতে পারছিলেন যে মানে এখন জুনিয়ররাই যা বলার বলবে, ওনারা তো আসলে অনেক কিছু বলতে চাইলো, মানে উনি আমাকে এটা নিয়ে কোনো খারাপ ইয়ে করেন না, কোনো রিয়াকশন দেখেন না, কিছুই বলেন না আমাকে। এবং সবচেয়ে যেটা খারাপ লাগছিল আমার, একটা জিনিস, ভালো কথা, খুব ইম্পর্টেন্ট এখন আমাকে এটা বলতে হবে। আমি জানি না মেজর সুমন স্যার বিষয়টা অবতারণা করেছিলেন ওখানে। আমি যখন অন্য অনেকে জিজ্ঞেস করছিলাম, তখন তারা বলছিল যে 44 রাইফেল ব্যাটালিয়ন, মানে ভেতরে যে 44 রাইফেল ব্যাটালিয়ন, এইখানকার অফিসাররা প্রবাবলি রিভোল্টের সাথে যুক্ত ছিলেন, মানে এই ফুল কিলিং এর প্রসেসে তারা যুক্ত ছিলেন, এরকম কথাবার্তা শুনেছিলাম ভেতরে যখন তারা ছিলেন। এবং মানে সত্য মিথ্যা জানি না, কিন্তু আমি একটা বাসা চেক করেছি, মানে আমাকে ইয়ে বলেছিলেন যে এই যে দেখেন স্যার, এই যে 44 রাইফেল ব্যাটালিয়ন স্যারের বাসা নাই, বাসায় কিছু হয় না, গিয়ে ঢুকে দেখেন ওনার বাসায় কোনো লন্ডভন্ড হয় নাই, আমরা করি নাই। মানে কথা ছিল যে ওনাদের বাসায় লন্ডভন্ড করা যাবে না। এই যেগুলো মনে আসছে আসলে মানে বলে দিচ্ছি আর কি। তখন যে শাম স্যার, 44 রাইফেল ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল শাম স্যার বের হয়ে পরে কিন্তু অনেক গল্প বললেন গণমাধ্যমে, যে আমাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ওরা গুলি করতে চেয়েছিল, তারপর আমি মরি নাই। উনি যেভাবে আসলে কথা বলেছেন খুবই অবিশ্বাসযোগ্য, শুধু আমি বলবো না, মানে ওই সময় আমাদের যে কোনো কোর্সমেট, যে কোনো অফিসার, যে কোনো মানে নিজন বুদ্ধি আছে এমন কাউকে জিজ্ঞেস করেন, কেউ ওনার কথাটা বিশ্বাস করে না। এবং he was rewarded after that. He was DG SSF, প্রাইম মিনিস্টারের খুব কাছের জায়গায় উনি ইয়ে পেয়েছেন। এগুলো বোঝা যায় আসলে, মানে বোঝা যায়। আমার খারাপ লেগেছে, এগুলো আমার দাবি থাকলো নতুন করে বিচার করা, নতুন করে। অন্য দেশের মানুষ তারা আমাদের শত্রু, তারা আমাদেরকে মারবে, আমার দুঃখ নেই। রাজনৈতিক নেতা এদের কথা বাদ দিলাম, এরা তো মানে চোর বাটপার পর্যায়ে পড়ে, টাকা ছাড়া কিছুই বোঝে না, তাদের আদর্শ আজকে এটা কালকে ওটা। কিন্তু আমার ব্রাদার অফিসার কেন, কত টাকা আপনার দরকার হয়, বা কি প্রমোশনের আপনার প্রয়োজন হয়, বা ফ্যামিলি, এমনকি আমরা খারাপ ছিলাম সেনাবাহিনীতে যে আমাদের ব্রাদার অফিসারদেরকে মারার জন্য আপনার হেল্প করতে হবে কাউকে। আমি এখনো পর্যন্ত আসলে বিশ্বাস করতে চাই না আমার ভেতরে, কিন্তু ব্যাপারগুলো আসলে এমনই ভাবে প্রকাশিত হয়েছে, এমনই ভাবে আলোচিত হয়েছে, বা এমন ভাবে অ্যানালিসিসটা 2-4 মিলালে আসলে এটাই আসে। সবাই তো না, তাই না? যে আপনার ধরেন ডিজিএফআর কতিপয় বকে যাওয়া, আমি বলবো যে যাদের কাছে টাকাটাই আসলে মুখ্য। আমরা খুব খারাপ ছিলাম না, আমি 6,700 টাকা বেতন পেতাম, একটা সামান্য বাসায় থাকতাম, আমাদের এখনকার মতন যেরকম গাড়ি ফার্নিচার কিছু, কিন্তু আমরা খারাপ ছিলাম না, আমাদের সম্মান ছিল, মানুষ আমাদেরকে ভালো বলতো। যে জায়গাটা আমরা অনেকটাই হারিয়েছি। তো আসলে আমি একটু এখন হয়ে যাচ্ছি, মানে আমি কষ্ট পেয়েছি যে আমার ব্রাদার অফিসারটা আমার বিশেষ ভেঙে দিয়েছে। ফার্স্ট সার্কেল আমাদের কি অপরাধ ছিল, আমি তো বুয়েটে চান্স পেয়েছিলাম, ক্যাডেট কলেজের ছাত্রী, আমি পিএইচডি করতে বাইরে যেতে পারতাম। আই হ্যাভ চুজেন আর্মি বিকজ মাই মাম সেড যে দেশে যদি একটা মাত্র ভালো প্রতিষ্ঠান থাকে, কোন একটা অনেস্ট প্রতিষ্ঠান থাকে মামুনি, সেটা হচ্ছে আর্মি, তুমি এখানে যাও। And you broke our trust. You completely broke our moral. আল্লাহ মরতে হবে। আমি সেই অফিসারদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই কুটকুটি কয়েক অফিসার যারা আমাদেরকে, এই যে মেজর সুমন স্যার আজকে পালিয়ে বেড়াচ্ছেন, আমরা যারা চাকরি ছেড়ে দিয়েছি, মনে কষ্ট নিয়ে বসে আছি, আপনারা আমাদের বিশ্বাসকে কিভাবে ভাঙতে পারলেন? কি কারণে, কিসের জন্য, কেন 57 জন অফিসার এভাবে মারা পড়লো? এতগুলো সন্তান আমি অনেককে জিজ্ঞেস করেছি, আপনি বিশেষ করে আমি বন্ধ রাখেন, আমি অনেক জেনারেলকে জিজ্ঞেস করেছি যে স্যার কেন, আমি কি জানতে পারি? আপনারা তো অনেক সিনিয়র, হয়তো আপনারা জানেন, আমরা জানি না, যে আমি এতদিন পরে জানতে পারলাম। আমি শুনেছি কিছু তারপর সেরকম অল্প কথা আসছিল। অনেক স্যাররা বললেন যে
শাহনাজ ওদেরকে হয়তো বা প্রাণের ভয় দেখিয়েছিল। এমন হতে পারে না যে ওদের ফ্যামিলি মেরে ফেলবে, 44 রাইফেল ব্যান্ড। স্যার ওরা কেন হেল্প করলো, কেন করলো? তো বলে হয়তো ওদেরকে প্রাণের ভয় দেখিয়েছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমাদের প্রাণের ভয় আছে জেনে আমরা ইউনিফর্ম পড়েছি। উই আর সাপোজ টু টেক এ বুলেট ইন দি ওয়ার জোন, রাইট? যখন দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আছে, অন্য দেশের লোক এসে এই দেশের রাজধানীতে এসে, দিস ইজ ওয়ার সিচুয়েশন। 57 জন অফিসার নাকি 71-এ মারা যায় না। আচ্ছা, দিস ইজ দ্য টাইম যেই জন্য আমাকে সারা বছর পে করা হয়, সারা বছর যে আমাকে ফ্রি খেতে দেওয়া হয়, থাকতে দেওয়া হয়, হ্যাঁ, গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়, পেট্রোলে করে এমিনিটি যেতে দেওয়া হয়, টু টেক দিস বুলেট টু সেফগার্ড আওয়ার সভারেন্টি। কিন্তু ওই সময়ে আমরা কেন বিক্রি হয়ে যাবো? প্রাণের ভয় দেখালে কি? এই যে ছেলেগুলো মারা গেল 650 জন, ওদের প্রাণের ভয় নেই? ওরা কেন প্রাণের ভয় পেল না? সেটা কি আমার আর্মিদের পাওয়া উচিত ছিল? খুবই অল্প কয়েকজন মানুষ, আমি আবারও বলছি, কিন্তু আপনাদের এটা পাওয়া উচিত হয় নাই। ইউ আর সাপোজ টু সেভ। তাহলে আজকে এই 15 বছর জাতিকে এই দিনটা দেখতে হতো না। আর্মিদেরকে মেরে তিনি ক্ষমতায় আসলেন, আমাদের মুখ বন্ধ করে দিলেন, একের পর এক অফিসারদেরকে ফায়ার করা হলো, যারাই মুখ খুলছিল তাদের মেরে ফেলা হলো, অনেকগুলো কিলিং হয়েছে, আমি সেই কিলিং এর কথায় আসছি। কিলিং করা হলো, তাদের মোরাল ব্রেক করে দেওয়া হলো, এবং লুটপাটের রাজনীতি শুরু হলো। 1000 কোটি টাকা তারা পার করলেন। এই যে আজকে 15 বছর পরে এসে আমরা দেশের অবস্থা দেখছি, এটা আমাদের দেখতে হতো না যদি না আপনারা আমাদের ব্রাদার অফিসারদের সাথে গাদ্দারি না করতেন, স্যার। সরি টু সে, বাট ইটস ট্রু। ক্যাপ্টেন শাহনাজ, এই বিষয়টি আমার কাছে স্পষ্ট যে কিছু সিনিয়রের পা চাটা নীতির কারণেই এই অবস্থা। এবং ধরেন আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে বলার আগে বলে দেশপ্রেমিক সেনাবাহিনী, ওই দিনটার জন্যই। এবং যে রেসপেক্টের জায়গাটা, যে আমরা মনে করি আমাদেরকে রক্ষা করার জন্য তারা জীবন দিবে। তো আমি যেটা দেখলাম যে আপনি 29 জুলাই 2009 আপনি অ্যাপেন্ডিক্স কে জমা দিয়ে স্বেচ্ছায় রেজিগনেশন দেন। এবং ওই দিন আমার এসএডি হয়ে যায়, মানে ওই দিন আমি বের হয়ে যাই। আমি আসলে জমা দিয়েছি 28 তারিখেই। আচ্ছা, আমি যে কথাটা আবার ফেরত আসি, ওই আপনার যেদিন আমি আসলাম, হ্যাঁ, মানে আমার সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন একদিনই হলো, তারপর দিন কিন্তু ওই যে সেনাকুঞ্জে বিখ্যাত শেখ হাসিনা এবং মইনু আহমেদ যে ইয়েটা ডেকেছিলেন, দরবারটা ডেকেছিলেন, সেই দরবারে আমার যাওয়ার কথা ছিল। তো সেদিন রাতের বেলায় তো আমাকে এনটিভিতে দেখানো হলো, এবং ওই থ্রেটের কথা স্যার শুনলেন। তো আমাকে সেভ করার জন্যই আমার ধারণা আমাকে ডিরেক্ট সিও ডেকে বললেন যে তোমার জন্য অর্ডার হচ্ছে, কালকে তোমার সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন নাই, তুমি কালকে ওই সেনাকুঞ্জের বাইরে একটা টিম, মানে কর্ডন টিম আর কি, মানে ভিতরে যাতে ওনারা নিরাপদে থাকতে পারেন প্রাইম মিনিস্টার্স, সেই টিম। এমনিতে তো পিজিআর এসএসএফ থাকবেই, মানে বাইরে একটা মানে সীমান্ত একটা রক্ষার একটা বলয় থাকবে, সেইটা তুমি পার্টি কমান্ডার, এখান থেকে লোক নিয়ে তুমি যাবা। এবং আবার খুব দরকার ছিল ভেতরে যে কথা বলার, আমার অনেক কিছু মনে জমে ছিল। আমি বললাম স্যার আমি একটু ভিতরে কি যেতে পারবো না? না, তুমি ইউ আর নট অ্যালাউড। স্যার জানতেন যে আমি অনেক সিরিয়াস কিছু বলতে পারি, বা আমার মনে হয় এই কারণে আমাকে ওই ডিউটি দিয়েছিলেন। এবং আপনি হয়ে পেলে আমি বললাম যে ইয়ে নিয়ে আসো, যাও অ্যাপেন্ডিক্স জি আছে না, আমি বললাম যে নিয়ে আসো, ফিল আপ করি। তো ওখানে আমি লিখেছিলাম যে আই এম হাইলি ডিমোটিভেটেড অ্যাজ আই কুড নট সেভ মাই ব্রাদার অফিসার্স। আরো অনেক কিছু লিখেছিলাম যে জেনারেল ইয়ার বাসায় নৃশংসভাবে সিভিলিয়ানকে এভাবে মারা, মানে এই সমস্ত জিনিস দেখার পরে আই মিন ট্রমা। এবং আমি এটাও লিখেছিলাম যে আই ডোন্ট থিঙ্ক ইন ফিউচার ইফ ইট হ্যাপেন্স ইনসাইড cantonment my brothers officers will be able to safeguard me. এগুলো মেইন কারণে। এরপরে আমি দু একটা পার্সোনাল কারণও দেখলাম, মানে সব মিলিয়ে মানে এই মোটিভেশনের মানে ডিমোটিভেটেড অবস্থায় চাকরি করা সম্ভব হচ্ছে না, এরকম লিখলাম, লিখে স্যারদের কাছে দিলাম। আমার আমি যতটুকু জানি যে আমার সিও উনি এটা প্রসেস করেছিলেন, ওয়াইস স্যার পর্যন্ত গেলেন, তারপরে ওয়াইস স্যার ওখান থেকে এটা ফেরত পাঠিয়ে দিলেন ব্রিগেডিয়ার ওয়াইস স্যার, যে এই কথা এগুলো কি লিখছে এগুলো চেঞ্জ করতে বলো। মানে ক্যাপ্টেন শাহনাজ, আমি যদি বলি যে আপনি লিখেছিলেন I am highly demotivated to serve anymore after this incident as we could not save our brother officers. এবং এটাই আপনি আপনার রেজিগনেশন লেটারে লিখেছিলেন।
মানে না, ফার্স্টে লিখেছিলাম, পরে আমাকে চেঞ্জ করতে বাধ্য করা হয়, কিভাবে করে সে গল্প আসছে। এবং এই কথাগুলোর আসলে উইটনেস কারা, এরা বলতে পারে যে তুমি তোমার তো আমাদের ওই পেপারটা আমরা দেখবো। উইটনেস হচ্ছে আমার সিও, আমার ইউনিট অফিসার, তাদেরকে যদি আপনারা চিনে থাকে জিজ্ঞেস করতে পারেন যে শাহনাজ, এমনকি ওয়াহিদ স্যারের সাথে আমার যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল সেটাও সবাই জানে আমি কি বলেছিলাম তাকে। তখন বলেছিল ওকে এই কথাগুলো চেঞ্জ করতে হবে। আমি বললাম না স্যার, এই কথা আমি চেঞ্জ করবো না, এগুলোই তো কথা, যেগুলো কথাগুলো চেঞ্জ করবো কেন, যেটা কথা সেটা লিখতে হবে। তারপরে বলে না এরকম তোমার কি যেতে চাও নাকি চাও না এরকম। তারপরে অ্যাপেন্ডিক্স যে হচ্ছে আপনি সুযোগ সুবিধা নিয়ে বের হওয়া আর কি সেনাবাহিনী, ওইটা তো হলে তোমাকে একেবারে দিবে না, তোমাকে ঘুরাবে, খালি খালি তোমার ইয়ে হবে। পরে এক অফিসার বলে আরে তুমি চলে যেতে চাও, তোমার এই আর্মিতে কেউ থাকে, আমরা যদি আজকে চাই, মানে এরকম কয়েকজন বললেন আর কি। ওনারা পরে চাকরি ছাড়েন না। তো ওনারা বললেন যে আমি হলে তো এখন চাকরি ছেড়ে দিতাম, আজকে আমার ফ্যামিলি আছে, দেখো তোমরা জুনিয়র, তোমরা পারো, আমরা তো পারি না, মানে সবাই এরকম একটা আবেগের মধ্যে ছিলেন আর কি। তা আমি ঠিক করলাম আচ্ছা ঠিক আছে, এমন কি আছে, কি এমন ফ্যাসিলিটি নিয়ে, যদি আমার এমনি এমনি যেতে হয় আমি এমনি চলে যাবো। ওই যে এমনি যাওয়ার সিস্টেম কি, বলে যে অ্যাপেন্ডিক্স কে, এটা হলো আপনার রেজিগনেশন, এটা দিলে মানে মানে নিয়ম হচ্ছে যে ছেড়ে দেওয়া এরকমটা। স্যার এমন ভাবে আমাকে প্রশ্ন করলেন, কেন উনি আমাকে উত্তর দিতে পারেন, আপনি আমাকে উত্তর দেন, কেন ওনারা মারা গেলেন, কেন আমরা ঢুকতে পারলাম না, কার জন্য? আপনারা অর্ডার দিয়ে করতেন, এটা তো আনলফুল অর্ডার। আপনার ব্রাদার অফিসারকে মেরে ফেলছে, আপনি বসে বসে দেখছেন। আপনি মনির স্যারের কথা বিয়ে করতেন, ডিনাই করতেন, আপনি ভিতরে যেতেন আমাদেরকে নিয়ে। আনলফুল অর্ডার কেন শুনতে হবে? তো ওগুলো উত্তর তোমরা দিতে পারে না, আপনি উত্তর দেন, আমি চাকরি করবো। এবং তারপরে তার দুদিন বাদে সামরিক সচিব জামিল স্যার, মেজর জামিল স্যার, ইঞ্জিনিয়ার স্যার, ভালো লোক, ভালো মানুষ, স্যার আমাকে ফোন করলেন। ফোন করে বললেন যে শাহনাজ, তোমার এইসব তোমাদের আবেগ মানায় না, তুমি ভালো অফিসার, তোমার এভাব এভারেজ। আমার খুব ভালো এসিয়ার ছিল, আমি 4 বছর চাকরি করেছি, এর মধ্যে বেশিরভাগ সময় আমি হয় অ্যাডজুটেন্ট নাইলে কোয়ার্টার মাস্টার ছিলাম। তুমি ভালো অফিসার, তোমরা অনেক কিছু বোঝো না, তোমরা না বুঝে রক্ত গরম চলে যাচ্ছ, এগুলো অনেক সিনিয়র লেভেলের ব্যাপার, তোমরা বুঝো না, তোমার উচিত হবে না এভাবে তোমার চাকরি ছেড়ে চলে যাওয়া, আমি প্রয়োজনে তোমাকে ভালো জায়গায় পোস্টিং দিচ্ছি। মানে উনি হচ্ছেন এমএস ব্রাঞ্চ থেকে, মানে যেখানে পোস্টিং হয় আর কি, ওখান থেকে দিয়েছেন। নিশ্চয়ই স্যার বলেছেন তোমাকে আমরা ভালো জায়গায় পোস্টিং দিচ্ছি, তুমি থাকো। তা আমি বললাম যে স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করবো, এই প্রশ্নটার উত্তর দেন, যদি উত্তর দিতে পারেন, স্যাটিসফাই করতে পারেন আমাকে, আমি স্যার সত্যি সত্যি চাকরি করবো, কোনো প্রশ্ন করবো না এগুলো নিয়ে। মানে মনের কষ্টে আর কি, যে আপনারা এই যে অফিসার গুলাকে, স্যার যে মারা গেলে 57 জন অফিসার, এটা কি সত্যি স্যার যে গত সত্যি বলে কেন জানি, সত্যি গত 6 মাস থেকে 3 মাসে ম্যাক্সিমামকে পোস্টিং দেওয়া হয়েছে এখানে। তো এতগুলো ব্রাইট অফিসার যারা কিনা পদকপ্রাপ্ত, তাদেরকে আপনারা একসাথে পোস্টিং দিলেন কি মনে করে স্যার? আপনাকে জানতেন যে এখানে কিলিংটা হবে? তখন স্যার আমাকে কি বললে, শাহনাজ তুমি ফোনে কি বলতেছো আমাকে, বলা এক্ষুনি ফোন রাখো। মানে ওটা মোবাইল ফোন, আমার ফোন তো ট্র্যাক হচ্ছে, আমি তো জানতাম না। পরে উনি অন্য একটা লাইন থেকে ফোন দিলেন, প্রবাবলি টিএনডি বা এরকম থেকে ফোন দিলে বললেন যে এগুলো কোনো প্রশ্নেরই আমরা উত্তর দিব না, এগুলো তোমাদের সেফগার্ডের জন্য, আমরা নিজেরাও অনেক কিছু জানি না, আমার জন্য যেটা আদেশ তোমাকে বলা হলো, তোমাকে এসএসএফ এ দিস ইজ সাম সর্ট অফ ব্রাইড। কারণ কি, কেন ব্রাইড বলছি, কারণ এর আগে আমি একবার রিকোয়েস্ট করেছিলাম স্যারকে ঢাকায় পোস্টিং হওয়ার জন্য। আমার হাজবেন্ড যেহেতু এয়ারফোর্সে ছিল, ঢাকায় ছিল, মানে যদি স্যার সম্ভব হয়, যেহেতু আমরা ইন্টারফোর্স, হয়তো সম্বন্ধে যদি সম্ভব হয় আমাকে, তখন কিন্তু স্যারা করেননি। কিন্তু এই ঘটনার পরে যখন আমি বক্তব্য দিয়েছি, তখন ওনারা বললেন যে আমার বাই নেম পোস্টিং আসলো। আর আমি এসএসএফ এ গিয়ে কি করবো, শেখ হাসিনাকে আমি ইয়ে করবো? ওয়াই উড আই ডু দ্যাট? মানে ব্রাদার ওনাদের এটা খুব ভুল সিদ্ধান্ত, বিকজ আমি যেকোনো সময় মাথা গরম করে যেকোনো ইউজ করতে পারি, মানে এরকম একটা। এসএসএফ আমি যাবো না, স্যারকে জানিয়ে দিলাম। এরপরে লাস্ট আমাকে এমএস নিজে ফোন দিলেন, মেজর জেনারেল মাহবুব স্যার, আমার মনে আছে আমার অ্যাডজুটেন্টের, মানে আমার যেটা নাম্বার আর কি, টিএনডি নাম্বার ফোন দিলেন। বলেন যে শাহনাজ মাহবুব, মানে উনি স্যার র্যাঙ্কও বলে নাই। আমি বললাম কোন মাহবুব, মানে কি আমি মেজর জেনারেল মাহবুব? দাঁড়িয়ে গেছি আমি, স্যার স্যার। পরে বলতেছে যে উনি বললেন যে তোমরা তো এসএসএফ এ পোস্টিং নিলে না, তোমার তো চাকরি 4.5 বছর, এখন তুমি গিয়ে চাকরি ছেড়েছি, এটা বলার মতন আমাদের রাইট ছিল না। আমি লিখে আমি বলে আচ্ছা, মানে দরকার কি আমার এত, আমি চলে যাবো এখান থেকে, যারা আছে থাকুক না, ওনারা কি বুঝে থাকেন, ওনারা থাকুক, আমি যেটা পারবো না সেটা আসলে আমার এখন বুঝাও যেত, আমি আসলে পারি না কিছু কিছু জিনিস, আমার পক্ষে সম্ভব না। তো আমি পরে বললাম ঠিক আছে নিয়ে আসেন, আমি কাগজ চেঞ্জ করে দিচ্ছি। আমি লিখছি আমার পার্সোনাল প্রবলেম, হাজবেন্ডের সাথে পোস্টিং হচ্ছে না, সন্তানাদি নেওয়া দরকার বিভিন্ন কারণে, ইত্যাদি কারণে আমি আসলে একসাথে আমাদের পোস্টিং হবে না, মেইনলি এটা কারণ যে এই কারণে আমি চাকরি ছেড়ে দিতে আগ্রহী। এবং 2009 সালের ওই আপনার 23 জুলাই, হ্যাঁ সরি 29 জুলাই, প্রবাবলি 23 জুলাই, আমি এটা ভুল বলছি, আমার অপরাহ্নে আমার এসওডি আসে। তখন অলরেডি আমরা ঢাকা থেকে 18 ইঞ্জিনিয়ার্স সাথে ইয়ে হলো, আমি চট্টগ্রাম থেকে অব্যাহতি নিয়ে চলে আসি।
তো আপনি প্রথমে বলছিলেন যে আপনার হাজবেন্ড স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ, তিনি 20 ডিসেম্বর 2010-এ একটি প্লেন ক্র্যাশে মারা যায়। MiG-29 তিনি ফাইটার পাইলট ছিলেন এবং তিনি কিন্তু ওই সময় উনি ফাইটার, কিন্তু ওই সময় উনি এত ছিলেন না, মানে আমি যখন বিডিআর ঘটনা ছিলাম তখন উনি এটি স্কোয়াড্রন ছিলেন। এরপরে উনি কিউএফআই বলে কোয়ালিফাইড, এবং তিনি প্রথম বলেছিলেন যে এটার সাথে ভারতের র জড়িত বা এক্স্যাক্টলি। এবং আমার মনে হয় যে সে যখন মানে সে তো আমাকে চেনে, আসলে আমি কিছু জানলে চুপ থাকতে পারি না। আমাকে পরদিন যখন আমি এনটিভিতে গিয়ে কথা বলে বসেছি এসব বিষয়ে, ওই পর থেকে সে আমাকে কোনোদিন ওই প্রসঙ্গে, হ্যাঁ এখানে আশরাফের ছবিটা, জি এটা সে যখন মিগে ছিল তখনকার ছবি। তো তার এই যে হত্যাকাণ্ড, এই অফিসার স্কোয়াড্রন লিডারের হত্যাকাণ্ড, আপনার স্বামী বা এটাকে আপনি হত্যাকাণ্ড বলছেন? আমি শিওরলি বলতে পারছি, তবে আমি এটা এইটুকু বলছি, আজকে আমার একটা প্রশ্ন থাকবে। সে অনেক কিছু জানতো, হ্যাঁ, তার সেই অফিসার যে কোনো জায়গা থেকে হোক, যেটা সে অল্প আমাকে শেয়ার করেছে তাতেই দেখেছে যে আমি বলে বসেছি, এই কারণে সে আমাকে আর কিছুই শেয়ার করে নাই। সত্যি কোনোদিন এই ভুলেও না, অনেক কিছু বলে কেন টু সেফগার্ড মি, বাট হি নিউ মোর থিংস দ্যাট আই নো। এবং আমি যখন চাকরি ছেড়ে দিলাম, তারপরে আমি কিন্তু তাকে বারবার বলছিলাম যে তুমিও চাকরিটা ছেড়ে দাও, আমার ভালো লাগে না যে তুমি মানে আমরা দেশের বাইরে কোথাও চলে যাই, দরকার নেই, এখানে থাকার দরকার নেই, আমার মন ভেঙে গেছে। সে বলছিল যে না, আমার আসলে ফ্লাইংটা খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। সে কিন্তু খুব ভালো পাইলট ছিল, ওয়ান অফ দ্য ভেরি গুড, মানে 21 জন মাত্র MiG-29 এর কোয়ালিফাইড ছিল আর কি, মানে আপনার পাইলট ছিল ওই সময়, সে তাদের একজন। এমনকি সে মানে যেটা তাদের একাডেমি সেখানেও 3rd হয়েছিল, মানে অনেক তার অ্যাচিভমেন্ট। তো আমি তো আসলে এটাকে ভালোবাসি, এরকমটা বললো। তো যখন তার মানে মৃত্যু হয়, সে সময় সে মনে হয় যশোর 11 স্কোয়াড্রনের ছিল, সেটা হচ্ছে PT-6, এটা খুবই মানে মামুলি বলতে গেলে আর কি, মানে MiG-29 তুলনায় মামুলি একটা এয়ারক্রাফট, ট্রেনিং এয়ারক্রাফট, যেটা কিনা আপনার মানে 600 ফিট উপরে থাকলে যদি ইঞ্জিন বন্ধ হয়ে হোভিং করে নামতে পারে, যেটা আমি শুনেছি। 2 জন অফিসার ছিলেন স্কোয়াড্রনের, মাহমুদ 2 জনই স্পট ডেথ হয়েছেন। তো ওনারা 300 ফিট উঠার পরেই ওনাদের ইঞ্জিনে কোনো একটা সমস্যা হয় এবং এটা আছড়ে পড়ে, এবং ওটার ভেতরে কোনো আপনার প্যারাশুট ছিল না। PT-6 এ নাকি প্যারাশুট থাকে না, আমি জানি না। তা আমি তো আসলে রেগুলার ভাবি না যে আমি কোয়েশ্চেন করবো না, আমি যেন অফিসার, অফকোর্স আই উইল কোয়েশ্চেন। আমি জনে অনেক এয়ারফোর্সকে বলেছি, যে এয়ারফোর্স অফিসারকে বলেছি যে আচ্ছা তার ব্ল্যাক বক্স পাওয়া যায় নাই, তার শেষ কথা কি ছিল, আমাকে কেউ কোনো উত্তর দিল না। এবং খুব সাবধানে তারা মনে হচ্ছিল যে আমাকে এড়িয়ে যাচ্ছেন, এটাকে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, সেটা আমি জানি না। কোনো রকম অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি কেমন করে সে মারা গেল, শুধু তার শহীদের যে মর্যাদায় তাকে যে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকা দিয়ে তার কফিনকে দেওয়া হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল। এবং এরপরে কোনোদিন সত্যিকার অর্থে আমার অ্যাটলিস্ট কেউ খবর নেয় না, এয়ারফোর্সের কেউ না। মানে ব্যাপারটা হচ্ছে যে সাবধানে মনে যে আমাকে এড়িয়ে যাচ্ছেন। আমাদের এমন কি দোষ ছিল যে এড়িয়ে যেতে হবে, কারণ আমি প্রশ্ন করতাম যখনই আমাকে কেউ কোয়েশ্চেন, মানে আমি প্রশ্ন করতাম যে ভাইটা কেন হলো, মানে আমাকে কেউ ডিটেলস বলতে পারেন, কেউ কোনো ডিটেলস কোনোদিন দিতে পারে? আমি আশা করবো আমার এটা যারা দেখবেন, রাইট অর রং, টেল মি, উই হ্যাভ এ রাইট অফ ইনফরমেশন। নাহলে আসলে মানুষের আত্মা কষ্ট পায়, আত্মীয় স্বজনের আত্মা কষ্ট পায়। এবং তার 3-4 বছর বাদে আমি একবার যশোরে যাই, এয়ারপোর্টের কিছু সিভিল কর্মচারী আমাকে ওই বিষয়ে বললেন যে আমরা তো স্যার শুনছিলাম ওইটা নাকি অন্য ঘটনা, এরকম বলেছে। তো এগুলো আমি ভুলে করতে চাই না। আসলে আমার লাইফটা কেমন হয়ে গেল না, আমি আর্মি ছেড়ে দিলাম, মাই হাজবেন্ড ডাইড, টোটালি একা হয়ে পড়লাম। আমার মা মারা গেছেন 2003-এ, আমার আব্বা মারা গেলেন আশরাফ মারা যাওয়ার ঠিক পর। আর আমি আমার মনকে তখন শক্ত করেছিলাম যে আমরা এখনো আমাদের সময় আছে টু গেট ডাউন অন রোড, to tell them sorry to the new generation, to Gen Z, we're sorry, we could not create a beautiful world for you. আমরা আজকে এত বিচ্ছিরি একটা পৃথিবী দেখছো, এত বিচ্ছিরি একটা বাংলাদেশ দেখছো, because of us. সো এখনো সময় আছে। আমি আমার হাজবেন্ড, আমার 4 বছরের বাচ্চাকে নিয়ে আমরা আন্দোলনে নেমেছিলাম, তাকে নিয়ে আমরা প্রায় 3-4 কিলোমিটার আন্দোলন করেছি। মানে ওই মনের ভেতরে ওই এগুলো আসছে। তারপর ওদের স্পিরিট দেখলাম, আমি খুব আশাবাদী, এবং খুব শঙ্কিত যে অন্য কোনো মানে ষড়যন্ত্র এসে যাতে তাদের এই সাফল্যকে নষ্ট করে দিতে না পারে। আপনি শাহনাজ, আপনার আরেক বন্ধু রাজীব,
তিনি রাজমণি হোটেলে রহস্যজনকভাবে ক্যাপ্টেন রাসিবুল হক হিমেল, তখন আমরা সংবাদপত্রে, তখন আমি বাংলাদেশে এবং কাজ করি, এবং রাজমণি ইসাখা থেকে তাকে বলা হচ্ছে তিনি 9 তলা করে আত্মহত্যা করেছিলেন। এবং আপনাকে আমি এর আগে যখন কথা বলছিলাম, আপনি বলছিলেন যে তার বিষয়টা রহস্যজনক, কারণ বগুড়া সেনানিবাসে তিনি কাজ এক ঘন্টার উপরে হয়ে গেছে। আমি সরি, আমি এত সময় নিয়ে নিচ্ছি। আসলে আমি অসুবিধা নেই, আমরা জানতে চাই আসলে এখানে আমার মানে ইমোশনাল, আমার ভিডিও আমি না, শুধু আমি বললাম তো সবাই তো আসলে আমি অবসরপ্রাপ্ত অফিসার, এই জন্য কথা বলছি। প্রত্যেকটা অফিসারকে ওই সময়টা যদি আপনি কথা বলাতে পারেন, কাঁদবে সবাই। আসলে বেশিরভাগ এখনো জানে না। আমি এখনো কিছুদিন আগেও আমার মানে নাম ডিজিএফ একজন অফিসার বলেছেন যে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমি জানতাম না যায় না ঘোরাচ্ছে। আমি না, তুমি জানতে, কিন্তু তুমি এমন একটা ভালো অফিসার, আমাকে পার্সোনালি চিনি, মিথ্যা বলার মানুষ না, আসলে জানতেন না। এমন ভাবে ওনারা জিনিসটা ডিজাইন করেছেন, সিস্টেম করেছেন, অল্প কিছু মানুষ মিলে। অ্যামেজিং, বাবা দিতে হয়, বাবা। আচ্ছা, এর কথা যেটা বলছিলাম, ভিডিওর ঘটনার পরে টু সিস্টেমেটিক্যালি মানে ব্রেক আওয়ার ব্যাকবোন এবং আমাদের মরাল করে ফেলার জন্য যেটা করা হয়েছিল, কয়েকটা কিলিং হয়েছিল। আপনারা শুনেছেন যে হেলিকপ্টারের একটা অফিসারের মৃত্যু হয়েছিল, আরেকটা অফিসারের মৃত্যু হয়েছিল সিলেট থেকে আসার পথে। ওনার নামটা আমি এখন মনে করতে পারছি না, আমাদের কোর্সের না, সিনিয়র একজন জিওসি মারা গেছে, 2 জন জিওসি মারা গেছে। না, জিওসি তো মারা গেলেন 2 জন। হ্যাঁ, মানে আমার মতন অফিসার আর কি, হয়তো কথা বলতে চেয়েছেন, কষ্ট পেয়েছেন, কোনো মুভ করবে ওরা ভয় পেয়েছে, এছাড়া মারা যাওয়ার আর কি কারণ? আমাকে কেন মেরে ফেলেন আমি জানি না। মনে হয় আল্লাহ আমাকে কোনোভাবে সেভ করেছেন, অথবা আমি নিতান্তই ছোট মানুষ দেখে আমরা ছেড়ে দিয়েছেন। ধন্যবাদ তাদেরকে, কি বলবো। তো সাদা হয়তো বা মুভ করেছিলেন জিওসি, সব জিওসি ওই সময়কার জিওসিরা তো মানে অনেক ইয়েই ছিলেন, স্যারদেরকেও দেখতাম। এমনকি শাকিল স্যার কিন্তু আমাকে আমার টিপস পড়িয়েছিলেন। স্যার রংপুর ইয়ার জিওসি ছিলেন। আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট হই, স্যারকে আমি পার্সোনালিও চিনতাম। মানে স্যার আমাকে র্যাঙ্ক করেছিলেন, কংগ্রাচুলেট করেছিলেন। ম্যাডামকে চিনতাম, ম্যাডামের সাথে কাজ করার সুযোগ হয়েছে। রাকিম তখন ছোট ছিল, তাকেও আমি কয়েকটা প্রোগ্রামে দেখেছি। তো আমার কোর্সমেটের কথাটাই বলি, কারণ মনে যেগুলো আসলে এই আশা রাজীবের কথাটা আমি বলতে চাই। এরপর কিছু কিছু কিলিং হলো, আমরা দেখলাম যে ওই মোটরসাইকেলে মানে দুর্ঘটনা, সবই দুর্ঘটনা করে দেখানো। এটা রয়ের একটা স্টাইল। আমার মনে হয় আমার এতদিনের রিসার্চ কার তাদের মারার স্টাইল হচ্ছে এই আপনাকে কেউ ট্রাকে করে মানে কেউ আপনাকে ফেলে দিবে, অথবা আপনাকে মানে এমন ভাবে মারা যাবেন যে বোঝা মানে মনে হবে যে অ্যাক্সিডেন্ট, কিন্তু যার মেসেজ পাওয়ার কথা সে পাবে। তো রাজীবের কাজটা ছিল তাদের খুবই কাঁচা। কেন কাঁচা বলছি, 7ই মার্চ এত খুবই ঘটনার কারণে, 25শে ফেব্রুয়ারির ঘটনা, 7ই মার্চ সে মারা গেল। কিভাবে মারা গেল? রাজীবের মতো এত শান্ত, এত ভদ্র, এত স্মার্ট একটা অফিসার, সে তার বাস থেকে নেমে শান্তিনগরে, তার বাসা শান্তিনগরের 200 গজ দূরে, কি কারণে সে একটা হোটেলের, কি তার দুঃখ ছিল যে সে 9 তলা থেকে 903 নম্বর রুম থেকে আত্মহত্যা করে মারা যাবে? এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? এটাকে একটা মানে একটা মেয়েকে দিয়ে পরে ওরা এটাকে কভার করতে চাইলো যে সে নাকি কোন গার্লফ্রেন্ডের সাথে ওখানে গিয়েছে। আর গার্লফ্রেন্ডের সাথে যাওয়ার জন্য তার হোটেলে যেতে হবে, ওইখানে তাকে মিট করতে হবে? অফিসাররা এরকম হয় না আসলে। অফিসারদেরকে যারা চিনে তারা মানে বা কাছাকাছি, অ্যাটলিস্ট রাজীবকে যারা চিনে তারা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। এবং ঘটনাটা কি হচ্ছে, ঠিক তার মৃত্যুর পরপরই আমাদের কিছু কোর্সমেট সেখানে পৌঁছায়, একজন কুসুমত হিমেল। সে একটা ইয়েতে বলেছিল যে দোস্ত, আমি যেটা দেখলাম যে ভেতরে 903 মানে 3 নম্বর রুমে আমি একদম সাথে সাথে যাই, মানে ঘটনা যখন মানে কোর্সমেট সেই জন্য সে গিয়েছে, যে 5-6 জন মিলে ধস্তাধস্তি করলে একটা রুমের যেরকম অবস্থা হয় ওরকম। তোর গার্লফ্রেন্ড থাকলে কি ও ধস্তাধস্তি করেছে? ওখানে ব্লাড কেন? কে কাকে মেরেছে? কোনো মেয়ের তো কোনো ট্রেস পাইনি আমরা। এবং ও বডিটা যে ওরা ফেলেছে, মানে ধর 5-6 জন মিলে যদি কাউকে জোরে ছুঁড়ে ফেলে, তাহলে যেই ডিস্টেন্সে পড়বে ওইরকম একটা ডিস্টেন্সে পড়ে। নিজে লাভ দিলে তো তোর ধর মানে যেই ডিস্টেন্সে পড়ার কথা ওইখানে ওর বডিটা ছিল না। এত স্পষ্ট জিনিস দেখা যাচ্ছে। এবং ওর ফ্যামিলি আসার আগেই তার মানে কর্তৃপক্ষ তার ব্লাড মাখাইয়ে সরিয়ে ফেলেছেন। এগুলো তো এই নিউজেই আছে, যে নিউজে খুব রহস্যজনক ভাবে তার মৃত্যু। তো কেন এই মৃত্যু হচ্ছে বা কি হচ্ছে, মানে এটা তো আসলে আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না। এই সময়ে এই 3 বা 4 মার্চের দিকে, ওই সময় একটা ঘটনা আমার মনে আছে, যে আমি আজকে প্রশ্ন করবো প্লাস বলবো। এবং আমার ধারণা যে এখন ধারণা বলতে হবে আসলে, কারণ তদন্ত তো হচ্ছে না, ধারণাগুলো বলি যদি ওনারা আমাদের স্পেকুলেশনও ইয়ে করেন আর কি, গ্রাহ্য করেন। ওই সময় 3 বা 4 তারিখের দিকে আমি একটা ইমেল পেয়েছিলাম।
আমি একটা আননোন সোর্স থেকে একটা ইমেল পেয়েছিলাম, মানে পুরো বিডিআর ঘটনাটা কেন হলো, কিভাবে হলো, এমন ওই কথাগুলোর মধ্যে যে রৌমারী সীমান্ত, পাদুয়া সীমান্ত, ব্যাকগ্রাউন্ড কি, অনেক বড়, মানে 10-12 পাতার খুব ভালো ইংরেজিতে লেখা, খুবই মানে লুকস লাইক এ মানে ভেরি গুড রিপোর্ট, মানে গুড রিপোর্ট, এরকম অ্যাটাচমেন্টে মানে ইমেলটা আমার কাছে আসছিল। একই মানে আমার থেকে 2বার পাঠিয়েছে ইমেলটা। তা আমি এবার ইমেলটা খুলে দেখলাম, এমন কথা লেখা ছিল যে এই বিডিআর ঘটনায় কত 500 কোটি টাকার ইয়ে ছিল, ইন্ধন ছিল, এবং তাদেরকে বিভিন্ন এই মানে ওরা তো আসলে বিভিন্ন ইউনিট থেকে এসেছিল, এই প্রেসিডেন্সি, মানে কেউ কাউকে চিনতো না, এমন একটা সময় তারা বেছে নিল যে সব অফিসারদেরকে একসাথে করা যাবে, আবার কেউ কাউকে চিনে না। যখন আলটিমেটলি এখন যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওরা বলতেছে আমরা তো চিনি না, ওরা কোন ইউনিটের। এক ইউনিট হলে বুঝতাম যে ও মেরেছে, পদু মেরেছে, যদু মেরেছে, কাউকে বলতে পারছে না। মানে এমনই প্ল্যানিংটা ছিল, এবং ওদেরকে তার আগে ওইখানে এই কিছু মানে কথা, এরকম ইনফরমেশন ছিল। তবে আমি নিজে এতই ভয় পেয়েছিলাম, ওইটা ইমেলটা ওপেন করে আমি সাথে সাথে ডিলিট করে দিই, যে কে আমাকে এরকম ইনফরমেশন পাঠালো। আমি আশরাফকে এই কথাটা বলেছিলাম। এরপরে ও মারা যাওয়ার পর আমি অনেক জিজ্ঞাসাবাদ করছি, অনেকে মানে কেন মারা গেল বা কি। ওর সবচেয়ে ক্লোজ যে কোর্সমেটটা আমার, মানে ওর সাথে সবসময় ঘুরতো ফিরতো, সিভিলেও মানে ছুটিতে আসলেও তার একসাথে ঘুরতে, এমন ক্লোজ ছিল। তো ওকে আমি একদিন জিজ্ঞেস করলাম যে তুই কি জানিস, তুই তো খুব ক্লোজ ওর, মানে ওর মধ্যে কোনো অ্যাবনর্মালিটি দেখেছিলি, কেন সে ওখানে যাবে বা এইখানে গেলই বা কেন। পরে ও বললো তুই কি কোনো ইমেল পেয়েছিলি এরকম। পরে আমি বললাম হ্যাঁ আমি তো ইমেল পাইছি। তো সে বলে ইমেল তো এটা আমিও পাইছি, ওগুলো মনে হয় রাজীব পাঠাইছে, মানে রাজীব মনে হয় না, মানে রাজীব পাঠাইছে আর কি। ও আমি বললাম তো ও এগুলো জানলো কোত্থেকে। বলে তা আমি বলতে পারবো না দোস্ত, কিন্তু ও এই জিনিসগুলা অনেককে পাঠাইছে, এটা ও ভুল করছে।